আসতে পারে বা স্যার কি চেঞ্জ করে কোন জায়গায় দিতে পারে এগুলো সব আমরা দেখে নিব। ওকে, তাহলে আমরা সমালোচনা করে শুরু করি। দেখেন আমাদের এখানে প্রথমে কোশ্চেন দেওয়া আছে হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। খেয়াল করেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু আপনাকে বুঝতে হবে প্লাস মুখস্থটা বেশি করতে হবে। যদি আপনি ভালো করে মুখস্থ না করেন, শুধু বোঝার জন্য রেখে দেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন মেমোরাইজিং পার্টের ভিতরে আমরা বলি সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ওয়ান অর সাবস্টিটিউশন আর স্পেলিং। লাস্টে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইগুলো আপনারা যদি মনে করেন যে স্যার আমাদেরকে পড়িয়ে মুখস্থ করিয়ে দিয়ে যাবে, আমরা পরীক্ষার হলে চলে যাব স্যার বুঝিয়ে দিলে, কিন্তু কাজ হবে না। এইগুলো যদি আপনি প্রতিনিয়ত বাসায় মুখস্থ না করেন, আপনি প্রতিদিন 10টা-20টা করে প্রিপোজিশন পড়বেন, গ্রুপ ভার্ব পড়বেন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো আপনি নিজের দায়িত্বে বাসায় পড়ে নেবেন। ঠিক আছে? এইগুলো এমন কোনো বাংলাদেশে কোনো স্যার পাবেন না যে আপনার এই সিনোনিম, অ্যান্টোনিম একদিনে ক্লাসে বুঝাই দিচ্ছে আপনি 5 নম্বরে 5 পেয়ে যাবেন। এটা আপনার নিয়মিত পড়তে হবে। তাহলে এখানে দেখেন হি হ্যাজ নো অ্যাপিটাইট। অ্যাপিটাইট মানে ক্ষুধা বা আকাঙ্ক্ষা। ঠিক আছে? তাহলে আমরা একটু অ্যান্সার করি। হ্যাঁ, আমাদের এক ভাই অ্যান্সার করেছে অলরেডি ফর। অ্যাপিটাইট মানে ক্ষুধা বা আকাঙ্ক্ষা। হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর অ্যাপিটাইট ড্যাশ ফুড। তাহলে এখানের অর্থটা আমি বলি যে তার কি নাই, কোনো ধরনের খাবারের প্রতি কোনো ক্ষুধা বা আকাঙ্ক্ষা নেই। তাহলে অ্যাপিটাইট মানে ক্ষুধা বা আকাঙ্ক্ষা। তাহলে হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর হবে, অ্যাপিটাইটের পরে ফর হবে। ঠিক আছে? অ্যান্সার হবে অ্যাপিটাইট ফর। এটা আমরা মুখস্থ করবো অ্যাপিটাইট ফর। যদি আপনি বলেন এটা গ্রামার দিয়ে আমি মনে রাখতে পারবো কিনা, না ভাই, এটা গ্রামার দিয়ে মনে রাখা সম্ভব না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তাহলে আপনারা মুখস্থ পার্ট, মেমোরাইজিং পার্ট গুলো বাসায় রেগুলার পড়তে থাকেন। তাহলে হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। ঠিক আছে? রাইট অ্যান্সার। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন পেরেছে, খ নাম্বার অ্যান্সার দিয়েছে। আমরা পারি বা না পারি, আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। এখানে ভুল হইলে কোনো সমস্যা নেই, আপনাকে কেউ বলবে না যে আপনি পারেন না, ভুল করেছেন কেন। অর্থাৎ আপনি অ্যান্সার করবেন, ভুল হলে কোনো সমস্যা নেই। আমরা দেখতে চাই যে আপনারা কি কি অ্যান্সার করেন। ঠিক আছে? ওকে, আমরা তারপরে কোশ্চেনটা আসি। হিজ ওয়ার্কস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। খেয়াল করেন 2 নাম্বার কোশ্চেনটা আমরা দিয়েছি। 2 নাম্বার কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করি। হিজ ওয়ার্কস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনফার্মের পরে একটা প্রিপোজিশন বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা 2-1 মিনিট অ্যান্সার করি। হ্যাঁ, আমাদের কাপু সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষাগুলো কি লিখিত আকারে হবে? ভাই, এই যাবৎ যতগুলো পরীক্ষা হয়েছে, 24 সালে লাস্ট সমাজ সেবার পরীক্ষা হয়েছিল, এখানে কিন্তু এমসিকিউ আকারে এসেছে। অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী যে পোস্টটা, এই পোস্টে এতদিন সমাজকর্মীর পোস্টটা সবচেয়ে বেশি পোস্ট থাকে অ্যাপ্লাই করে, এখানে এমসিকিউ হয়েছে। অর্থাৎ এবারও এমসিকিউ হওয়ার সম্ভাবনা। তবে যদি কর্তৃপক্ষ মনে করে আমরা শর্ট কোশ্চেন হিসেবে 11 থেকে 20 এর মতো রিটার্ন নিতে পারে, এটা তাদের ডিসিশন। ঠিক আছে? তবে আমরা এমসিকিউ যদি আমরা পারি, আমরা 11 থেকে 20 গ্রেডের শর্ট কোশ্চেন যেভাবে আসে ওইটা পারবো। যেমন যদি বলা থাকে কেপ ভার্দের রাজধানীর নাম কি, এটা যদি এমসিকিউ আকারে আসে, কেপ ভার্দের রাজধানীর নাম কি, অপশনে থাকবে নিউ ইয়র্ক, অপশনে থাকবে প্রাইয়া, অপশনে থাকবে টোকিও, অপশনে থাকবে ধরেন রিয়াদ। এখন আমরা জানি যে কেপ ভার্দের রাজধানীর নাম প্রাইয়া। এখন এইটা অপশনে যদি এমসিকিউ আকারে না দিয়ে এটা সরাসরি দেয় যে কেপ ভার্দের রাজধানীর নাম ড্যাশ, ফাঁকা রেখেছে, আপনাকে ওই সাইটটা ওইখানে থাকবে না, আপনাকে মুখস্থ লিখতে হবে যে প্রাইয়া এইটা। তাহলে আপনার যদি রিটার্ন আসে তাহলে এইভাবে আসবে। এটা বিসিএস এর মতো বড় বড় প্যারাগ্রাফ, এসে এরকম আসবে না, শর্ট শর্ট করে আসবে। অর্থাৎ 11 থেকে 20 গ্রেডে যেভাবে আসে। তাহলে আপনি এমসিকিউ আকারে যদি প্রস্তুতি নেন, আপনি তথ্যটা মনে রাখার চেষ্টা করবেন যে আমি স্যার আমার সাইটটা দেখলে মনে পড়ে, তাহলে আমি হালকা হালকা পড়ি, আমি সাইটটা দেখলে তো মনে পড়বে। কিন্তু আপনি যে দেখলেন যে পরীক্ষাতে কিছু শর্ট কোশ্চেন দিছে, হ্যাঁ, 11 থেকে 20 গ্রেডের মতো, তখন আপনার উত্তরটা মুখস্থ করতে হবে। যেমন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটা আপনার মুখস্থ রাখতে হবে, এটা লিখে দিতে হবে, এটা 4টা অপশন দেখার সুযোগ নাই। তাহলে এইভাবে আমরা প্রিপারেশনটা নেব। কোন পরীক্ষায় এমসিকিউ হবে নাকি শর্ট রিটার্ন আসবে, এইটা না ভেবে আমরা শর্ট রিটার্ন এমসিকিউ দুইটাতে প্রিপারেশন নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে হিজ ওয়ার্কস কনফার্ম উইথ হিজ ওয়ার্কস, এটা উইথ হিজ ওয়ার্কস। ঠিক আছে? এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশন ছিল, আমাদের এটা শেষ হয়ে গেছে। এরপরে আমরা আসবো আলোচনায়। হ্যাঁ, এখন আমাদের গ্রামার শুরু। এইবার আমাদের মূল আলোচনা, ব্যাখ্যা যা করার সেটা আমরা করব।
হ্যাঁ, উত্তর আব্দুল্লাহ আল আমিন, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে ভাইয়ের। সময়ের লিপিকর উত্তর সঠিক হয়েছে রোকসানা আক্তার আপু। হ্যাঁ, এখন আমাদের গ্রামার শুরু। এইবার হচ্ছে আমি আপনাদেরকে পড়াবো, বুঝাবো, আপনারা আমারটা কতটা বুঝেন, আমি কতটুকু বোঝাতে পারি, সেইটা এখন প্রমাণিত হবে। এই যে দুটো কোশ্চেন আগে করেছেন, এ দুটো বোঝানোর তেমন কিছু নেই, গ্রামার নেই। ওকে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড। দেখেন এখানে এটা সমাজকর্মী 2022 সালে করছেন, অ্যান্সারে দেওয়া আছে হ্যাজ, হ্যাভ, উড, উইল। তাহলে আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি যে এখানে কি হবে। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি যে কি হবে। 1 মিনিট। হ্যাঁ, আমাদের দুইজন অলরেডি অ্যান্সার করেছে, মুস্তাফিজুর রহমান অ্যান্সার করেছে। হ্যাঁ, ওকে, তাহলে আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি এটার ব্যাখ্যাটা দিতে থাকি, কারণ আমি গ্রামার প্রত্যেকটা ব্যাখ্যা দিব, ঠিক আছে? কারণ এখানে অনেকেই পারে, অনেকেই এটা জানে না, তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে। খেয়াল করেন, ওয়ান অফ ইস অফ, এইদার অফ, নেইদার অফ, এই সাইডটা দিয়ে পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, সেম রুল। তাহলে ওয়ান অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ। দেখেন আমি যে সাইডটা লিখেছি, খেয়াল করেন, ওয়ান অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ। এদের পরে যে নাউন বা প্রোনাউনটা বসবে, সেই নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল। নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, কিন্তু এরপরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা হবে কি? সিঙ্গুলার। খেয়াল করেন, আমাদের কথা হলো ওয়ান আছে, ইস আছে, এভরি আছে, এইদার আছে, নেইদার আছে, কিন্তু এখানে আমাদের নাউন বা প্রোনাউনটা প্লুরাল হচ্ছে কেন? এখানে খেয়াল করেন, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস। অনেকে মনে করতে পারেন যে স্যার এখানে ওয়ান আছে, তাহলে তো সিঙ্গুলার হওয়ার কথা সব জায়গায়, কিন্তু না। ধরেন আমি যদি বলি যে আমাদের কোচিং এর স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন, এটা যদি আমি বলি, অথবা এটা না বলে আমি যদি বলি আমাদের কোচিং এর একজন স্টুডেন্টের মধ্যে একজন ভালো, আমাদের কোচিং এর একজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট মেধাবী, এটা বললাম, আর আমি বললাম যে আমাদের কোচিং এর অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন মেধাবী, বললাম সঠিক বাংলাতে সঠিক হবে কোনটা? আমাদের কোচিং এর একজন স্টুডেন্টের মধ্যে একজন ভালো, এটা কিন্তু অতিরিক্ত বলার কোনো দরকার নেই, সরাসরি বলতে হবে আমাদের কোচিং এর স্টুডেন্টটা ভালো, মেধাবী। কিন্তু এখানে ওয়ান অফ এর পর স্টুডেন্ট দেওয়া হয়েছে এই কারণে যে অনেকগুলোর মধ্যে একজন, বলেন একজনের মধ্যে একজন, এটা বলার কোনো প্রয়োজন না, এটা ভুল। তাহলে বলতে হবে অনেকগুলোর মধ্যে একজন। তাহলে ওয়ান অফ মাই স্টুডেন্টস, আমার স্টুডেন্টস এর মধ্যে একজন বলছেন। তাহলে আমার এখানে যদি স্টুডেন্ট হতো, এস না থাকতো, তাহলে বলতো একজন স্টুডেন্টের মধ্যে একজন ফেল করেছে, কিন্তু বলতে হবে না আমার অনেকগুলো স্টুডেন্টস আছে, তার মধ্যে একজন ফেল করেছে। তাহলে অনেকগুলোর মধ্যে একজন, বা অনেকগুলোর মধ্যে একটি, অনেকের মধ্যে একজন, অনেকগুলোর মধ্যে একটি, এরকম বুঝাইতে ওয়ান অফ, ইস অফ, এইদার অফ, নেইদার অফ, এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে। কিন্তু ভাইয়া ভার্বটা এখানে কি হবে সেটা নির্ভর করছে। এখন খেয়াল করেন, আপনারা মনে করতে পারেন যে এই বাক্যের সাবজেক্ট কোনটা, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান তো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই স্টুডেন্টস, ফ্রেন্ডস নাই, ওয়ান অফ মাই স্টুডেন্টস, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? খেয়াল করেন, আমি বলে দিই, এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টস পুরাটাই, এই অংশটা পুরাটাই কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হবে। কিন্তু একটা বাক্যের সাবজেক্ট একটা, মানে ভার্ব নির্ধারণ হবে একটা ওয়ার্ডের উপরে। তাহলে এই পুরো অংশটা বাক্যের সাবজেক্ট হলেও এই বাক্যে যে ভার্ব নির্ধারণ করবো আমরা, এটা হবে একটা ওয়ার্ডের উপর নির্ভর করবে। সেই ওয়ার্ডটা কোনটা? খেয়াল করেন, সেই ওয়ার্ডটা হলো প্রিপজিশনের ঠিক আগে যে ওয়ার্ডটা থাকবে, ওইটাকে বলা হয় হেড ওয়ার্ড। ওইটা কি বলা হয়? হেড ওয়ার্ড। ঠিক আছে? যেমন আপনারা কিছু মাইন্ড করবেন না, আমি জি কমেন্ট, আচ্ছা তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখেন এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টসটা এখানে প্লুরাল দেওয়া আছে, কিন্তু আমরা স্টুডেন্টস অনুযায়ী ভার্ব নিব না, ভার্ব নিব কোনটা অনুযায়ী? ওয়ানের উপরে, কারণ ওয়ান অনুযায়ী, কারণ অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন, তাহলে ওয়ানের জন্য এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। এখন খেয়াল করেন, এখানে আছে ফেইল্ড,
ভার্বের ভিতরি ফর্ম, ফেলটা কি বলেন তো? ভার্বের ভিতরি ফর্ম। এখন দেখেন উইলের পরে কোনোদিন ভার্বের ভিতরি ফর্ম বসে না, উইলের পরে ভার্বের মূল ফর্ম বেস ফর্ম বসে। উড, উড একটা মডাল অক্সিলারি, এরপরেও কখনো ভিতরি ফর্ম বসে না, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। আর হ্যাভ আর হ্যাজ এই দুটার পরে ভিতরি ফর্ম বসে। বলেন হ্যাভ আর হ্যাজ এর পরে ভিতরি ফর্ম বসে। এখন আমার কথা হলো হ্যাভ এবং হ্যাজ এই দুটার মধ্যে আমরা কোনটা নিব? আমরা আগেই বলেছি যে ওয়ান হলো সিঙ্গুলার, তাহলে এইটাই অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। তাহলে ওয়ান অনুযায়ী যদি আমরা নিই তাহলে হ্যাভ আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে কোনটা? হ্যাজ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? দেখেন উইল এরপরে ভার্বের ভিতরি ফর্ম বসানো যাবে না, উড এর পরে ভার্বের ভিতরি ফর্ম বসানো যাবে না। আর হ্যাভ হ্যাজ এর মধ্যে আমরা কোনটা নিব? হ্যাভ হ্যাজ এর মধ্যে আমরা হ্যাভটা নিতে পারবো না, কারণ হ্যাভ হলো প্লুরাল, আমরা ভার্ব নিব ওয়ান অনুযায়ী, তাহলে এখানে হ্যাজ হবে অ্যান্সার। বুঝতে পেরেছেন? যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 সালের তৃতীয় ধাপের যে সর্বশেষ ধাপের পরীক্ষা হয়েছিল, ওইখানে একটা কোশ্চেন এসেছিল ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, আর আর দুইটা ভার্ব দেওয়া ছিল এল ওয়াই আর। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে ঠিকই, কিন্তু আমরা ফ্রেন্ডস অনুযায়ী ভার্বটা নিব না, আমরা ভার্বটা নিব কোনটা? ওয়ান অনুযায়ী। তাহলে ওয়ান হলো সিঙ্গুলার, এজন্য ভার্বটা কি হবে? সিঙ্গুলার ইজ হবে ওই কোশ্চেনের। আর আজকের এই কোশ্চেনটা আমাদের সমাজ সেবা অধিদপ্তর, এটা হবে হ্যাজ। বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন সবাই একটু ডান লিখবেন, যদি রুলটা সঠিকভাবে আপনারা বুঝতে পারেন তাহলে ডান লিখবেন, আর যদি আরো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে বলবেন। আর যারা যারা ক্লাসটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরে আসি। খেয়াল করেন, দ্য থিফ রান অ্যাওয়ে আফটার হি ড্যাশ দ্য পুলিশ। ওকে, 30 সেকেন্ড আপনাদের টাইম দেওয়া হলো, আপনারা আগে অ্যান্সার করেন অথবা চিন্তা করতে থাকেন, যারা অ্যান্সার করতে পারবেন করেন, আর যারা হ্যাঁ ক্লিয়ার গুড, অবশ্যই জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে ডান লিখবেন আর সবাই শেয়ার করবেন। 30 সেকেন্ড একটু চিন্তা করেন সবাই, আপনারা উত্তর করতে পারলে করেন, নাহলে চিন্তা করেন, যেন আমি বললে আপনারা সহজে ধরতে পারেন তখন। আচ্ছা খেয়াল করেন, এখানে দ্য থিফ র্যান অ্যাওয়ে, এখানে আছে আফটার ড্যাশ দ্য পুলিশ। এখানে দেখেন একটা আফটার আছে, এইদিকে খেয়াল করেন, এইখানে দ্য থিফ এটা হলো সাবজেক্ট, র্যান এটা হলো একটা ফাইনাইট ভার্ব, এখানে হি একটা সাবজেক্ট, আর আমাদেরকে এখান থেকে একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। তাহলে খেয়াল করেন, এই যে মাঝখানে যে আফটারটা দেওয়া আছে এটা একটা কনজাংশন, এই আফটারটা এখানে কি বলেন তো? আফটারটা এখানে কনজাংশন। আর আমরা জানি আফটার এবং বিফোর দ্বারা যদি দুটি ক্লজ বা দুইটা টেন্স যুক্ত হয় তাহলে আমাদের নিয়মটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। বলেন পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি বলেন? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর, যদি বিফোর থাকে, দুইটা ক্লজ বা দুইটা টেন্সের মাঝে যদি বিফোর থাকে আর আফটার থাকে, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? খেয়াল করেন, বিফোর মানে পূর্বে, বিফোর অর্থ কি? বিফোর অর্থ হলো পূর্বে, তাহলে পূর্বে যদি থাকে তাহলে পূর্বে থাকে পাস্ট পারফেক্ট। বিফোর অর্থ পূর্বে, তাহলে পূর্বে থাকবে কি? পাস্ট পারফেক্ট। আর তাহলে পরে থাকবে কি? বাকিটা, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন খেয়াল করেন, আফটার মানে হলো পরে, তাহলে পরে যদি আফটার অর্থ পরে হয় তাহলে পরে থাকবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর তাহলে বিপরীতটা থাকবে বিপরীত পাশে, তাহলে এটা থাকবে পাস্ট ইনডেফিনিট। খেয়াল করেন, এইটা আমাদের মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করার জন্য। আচ্ছা, তাহলে দেখেন এখানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা আমরা শিখলাম যে বিফোর, পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা কি? অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল, যার মধ্যে একটি কাজ আগে ঘটেছিল আর একটি কাজ পরে ঘটেছিল। আগে ঘটেছিল যে কাজটা ওইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, আর পরে ঘটেছিল যে কাজটা ওইটাকে বলা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল, যার মধ্যে আগের কাজটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, আর পরে যে কাজটা সংঘটিত হয়েছিল পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখেন এখানে বিফোর
আর আমাদের তো এটা বাংলা থাকবে না, আমাদের ইংলিশ পরীক্ষা বাংলাতে থাকবে না, ইংলিশে থাকবে। তার মানে বিফোর আফটার দেখে আপনাকে বুঝতে হবে যে বিফোর থাকলে আগে পরে দুইটা ক্লজের মধ্যে কোনটা পাস্ট পারফেক্ট কোনটা পাস্ট ইনডিফিনিট কোন পাশে থাকবে। তাহলে খেয়াল করেন, বিফোর যদি থাকে তাহলে আগে থাকবে পাস্ট পারফেক্ট, পরে হলো কি পাস্ট ইনডিফিনিট। আর আফটার যদি থাকে তাহলে আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট। এখন আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস মূল ভার্বের ভিতরে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকুক সেটা হবে। আর পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু যেটাকে আমরা বলি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে সেটা নিবেন। ঠিক আছে, তাহলে মূলত আপনাকে গঠনটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর সাবজেক্ট প্লাস ভার্বের বি টু অর্থাৎ পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে ভাইয়ারা, তাহলে অনেকেই আনসার করেছেন, এবার আমরা সলভে চলে আসি। দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়েছিল, র্যান অ্যাওয়ে পালিয়েছিল, আফটার পরে, হি ড্যাশ দ্য পুলিশ। তাহলে চোরটি পালিয়েছিল কখন, চোরটি পালিয়েছিল ধরেন রাস্তায় একটা চোর হেঁটে যাচ্ছে, এখন পুলিশ তাকে দেখি নাই বা পুলিশ তাকে চিনেও নাই, কিন্তু তার মনে কিন্তু একটা ভয় থাকে যে পুলিশকে আমারে খুঁজতে আসছে কিনা, ও কিন্তু দৌড় দিবে। তাহলে ঘটনাটা ঘটছে এরকম, অর্থাৎ চোরটি চোরটি পুলিশকে দেখা মাত্রই চোরটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। খেয়াল করেন, এটা র্যান, রান র্যান র্যান, বলেন এটা রান, এটা হলো ভার্বের ভি টু ফর্ম। দা থিপ, এই র্যানটা ভার্বের কোন ফর্ম, ভি টু ফর্ম। আর ভি টু ফর্ম হলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে আফটারের পূর্বে, তাহলে আফটারের পরে আমাদের এই রুল অনুযায়ী কোনটা হবে, পাস্ট পারফেক্ট। দেখেন স, এটা হলো ভার্বের ভি টু ফর্ম, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা সিন, এটা ভার্বের ভি থ্রি ফর্ম, ঠিক আছে ভি থ্রি ফর্ম হবে, কিন্তু তার সাথে আরো শর্ত আছে। বলেন এইটা হবেই না, এটা ভুল। এবার আসেন হ্যাড সিন, আমি আপনাদের স্ট্রাকচারটা দিয়েছি হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি, তাহলে সি, বলেন সি, এটা হলো প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটা হলো সিন, এস এ ডব্লিউ স, এটা পাস্ট ফর্ম অর্থাৎ বি টু, আর এস ডাবল এন এটা হলো ভি থ্রি ফর্ম। তাহলে আমরা হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি, সির ভি থ্রি ফর্ম কি নিব, সিন নিব। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, পুলিশকে দেখার পরে চোরটি পালিয়ে চলে গেছিল, তাহলে পুলিশকে দেখার পরে হি, অর্থাৎ এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে, দি থিপকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা অনেকেই আমাদের ভাই বোনেরা অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে। এবার যারা সঠিক অ্যান্সার দিতে পারেন নাই বা যারা এটা আগে কখনো জানতেন না, তারা এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। নামটা একটু বলবো। আমাদের সাথে অ্যান্সার করেছে রোকসানা আক্তার, লিপি আক্তার, ইনায়া জান্নাত, ওকে, আসমা তাবাসসুম মিষ্টি, হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাই বলেছে পুলিশকে দেখার পরে, হ্যাঁ পুলিশকে দেখেই তারপরে সে দৌড় দিছে, কারণ পুলিশ হয়তো তাকে চিনে না, কিন্তু যে চুরি করছে তার মনে কিন্তু একটা ভয় থাকে যে পুলিশ মনে হয় আমাকেই খুঁজছে। ওকে ভাইরা, যদি কেউ কোনো প্রশ্ন না করেন তাহলে আমি ধরে নিব আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমি পরের রুলে যাই। আর এরপরেও যদি কেউ না বুঝতে থাকেন, না বুঝে থাকেন, তাহলে আমাকে ক্লাসের শেষে বলবেন যে ভাই এই কোশ্চেনটা আরেকবার একটু বলেন, ক্লাসের লাস্টে অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম স্যার, ক্লাস স্যার ক্লাস ও আপনার বোঝানোর স্টাইল অনেক ভালো লাগছে স্যার প্রতিদিন। ওকে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমি দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর ধরে বাংলাদেশের সব প্ল্যাটফর্মে বিসিএস লেভেল যত প্ল্যাটফর্ম আছে, ব্যাংক জব 45টা জেলাতে আমি ক্লাস নিয়েছি। ঠিক আছে, আল্লাহর রহমতে ভালো লাগবে আপনাদের। আর যদি কোনোটা না বুঝেন অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের এক কথা 5 বার বুঝাবো, কোনো সমস্যা নেই। ওকে, পরের কোশ্চেনে আসি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? ভাই এটা একবার ইজি একটা কোশ্চেন। আসেন, ফার্নিচার, লিঙ্গুইস্টিক, গিস, নিউজ, প্লুরাল কোনটা? প্লুরাল মানে বহুবচন। হ্যাঁ, নাম্বার, একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে একটাকে বোঝাবে, আর প্লুরাল নাম্বার মানে দুই বা তার অধিককে বোঝাবে। ঠিক আছে, সেটা হলো প্লুরাল। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল, হ্যাঁ নিচের কোনটি প্লুরাল হবে? অপশনে দেওয়া আছে ফার্নিচার, আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি বলতে থাকি। ফার্নিচার, লিঙ্গুইস্টিক্স, গিস আর নিউজ। আচ্ছা, তাহলে আমি বেশি দেরি না করে আমরা আপনারা কোশ্চেনে অ্যান্সার দিতে থাকেন। অলরেডি আমাদের শাইন ইসলাম অ্যান্সার করে ফেলেছে। ওকে, আচ্ছা তাহলে আমি একটু বলা শুরু করি। দেখেন এইখানে
ইয়েস দেখে অনেকের কাছে মনে হচ্ছে কি এটা প্লুরাল, ইয়েস দেখে এটাকে অনেকের কাছে মনে হচ্ছে কি এটা প্লুরাল হবে। হ্যাঁ, যারা হয়তো এটা আগে পড়েননি তাদের কাছে মনে হবে শেষে এস দেখে, কারণ আমরা জানি নাউনের শেষে এস থাকলে সেটা প্লুরাল হয়, আর ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে অনেকের কাছে মনে হচ্ছে হয় এইটা না হলে এইটা, দুইটার ভিতরে একটা কনফিউজ হচ্ছেন, কিন্তু আসলে এই দুইটার কোনোটা হবে না। জি, হ্যাঁ, সঠিক আছে মেহেদি হাসান, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে বিষয়টা হলো এই একটা নাউন, এগুলো সব নাউন। এখন আমরা জানি নাউন দুই প্রকার, গণনার যোগ্যতার ভিত্তিতে নাউন দুই প্রকার, কি কি দেখেন, কাউন্টেবল নাউন, একটা হলো কাউন্টেবল নাউন, আর একটা হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আরেকটা কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে হলো যে নাউনটা গণনা করা যায়, কাউন্ট করা যায়, 1 2 5 10 20 1000 5000 10000 কতগুলো সংখ্যা আছে এটা আমরা গুনতে পারবো, সেটা হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানে যেটা আমরা কোনোদিন গুনতে পারবো না, ওজন বা পরিমাপ করব। যেমন আমরা যদি তেল কিনি বা লবণ কিনি বা চিনি কিনি, আটা ময়দা কিনি, আমরা কিন্তু ওজন করে কিনি, এটা কিন্তু গণনা করি না, তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন তো আপনারা জানেন, মানুষ একটা কাউন্টেবল নাউন, গরু, হ্যাঁ, এগুলো সব কি কাউন্টেবল নাউন। আমার হাতে পেন আছে, পেনটা, এই বোর্ড একটা, কি বলেন তো, এগুলো সব কাউন্টেবল নাউন। এখন শোনেন, আনকাউন্টেবল নাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। বলেন, আনকাউন্টেবল নাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। প্লুরাল করা যায় অন্য একটা উপায়ে, কিন্তু সরাসরি এটা এস বাই এস যোগ করে প্লুরাল হয় না। তাহলে আনকাউন্টেবল কোন নাউনের শেষে আপনারা যদি দেখেন এস বা ইয়েস আছে, ওইটাকে আপনারা প্লুরাল বলতে পারবেন না। আসেন, এখন আনকাউন্টেবল নাউন যে প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়, এরকম কিছু আনকাউন্টেবল নাউন আমরা পড়বো। এবং নাউনের আপনাদের মনে টপিক ভিত্তিক ক্লাস হয়নি, টপিক ভিত্তিক ক্লাস হলে এগুলো বেসিক থেকে আমি পড়িয়ে থাকি। অবশ্যই বেসিক ক্লাসগুলো টপিক ভিত্তিক হবে। তবে আমি যদিও আজকে বেসিকের টপিক ভিত্তিক ক্লাস না, আনকাউন্টেবল নাউন 20 থেকে 22টা আনকাউন্টেবল নাউন পরীক্ষা আসে যেগুলো আমরা ভুল করি। যেমন মানি, মানি আমি যদি বলি, ক্লাসে অনেক স্টুডেন্ট বলবে স্যার মানি কাউন্টেবল নাউন, কারণ টাকা তো আমরা গুনে গুনে দোকানে দিই, টাকা গুনে নিয়ে আসি ব্যাংকের থেকে, তাহলে এটা কাউন্টেবল। আমি যদি বলি ফার্নিচার, অনেকেই বলবেন কাউন্টেবল নাউন, কেন? কারণ আমার রুমে কয়টা চেয়ার আছে, কয়টা টেবিল আছে, আমার ক্লাসরুমে কয়টা বেঞ্চ আছে, আমি তো গুনতে পারছি। কিন্তু না ভাই, এটা আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো গোনা যায় না কিন্তু আমরা মনে করি এটা গোনা যায়, এরকম একটা চার্ট আমার কাছে আছে, এবং আমি একটা গল্পের মাধ্যম দিয়ে এটা ক্লাসে পড়াই, যাতে এইটা কোনোদিন মুখস্থ করা না লাগে, আমার গল্পটা শুনলে যেন এটা মুখস্থ হয়ে যায়। আপনারা কি সে গল্পটা শুনতে রাজি আছেন বলেন? তাহলে আমি অলওয়েজ সিঙ্গুলার হবে এবং আনকাউন্টেবল নাউন, ওই গল্পটা আমি আপনাদেরকে জানাবো। ডাটা প্লুরাল, ডাটা সিঙ্গুলার। আসেন, তাহলে এই যে আনকাউন্টেবল নাউন যেগুলো অলওয়েজ আমরা মনে করি প্লুরাল কিন্তু সিঙ্গুলার হবে, এরকম একটা চার্ট আমরা এখানে পড়ি। দেখেন, আনকাউন্টেবল নাউন শিরোনাম দিয়ে, আচ্ছা আমরা লিখবো, আমরা একটা গল্প পড়বো, ঠিক আছে? কোনো কিছু মাইন্ড করা যাবে না, যাতে মনে থাকে একটা গল্প। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে একজন আরেকজনকে পছন্দ করে। ধরেন সে একটা বিএল কলেজে, খুলনা বিএল কলেজে পড়ে, ছেলে আর মেয়ে। ধরেন ক্লাস শেষে দুইজন একটু আড্ডা দেয়, ঘোরাফেরা করে, বিকালে করে বাসায় চলে গেছে। বাসায় যে ছেলেটা সাবান দিয়ে গোসল করছে, কি দিয়ে গোসল করছে বলেন তো? সুপ, সাবান। এখন আমি যদি আপনাদেরকে বলতাম যে সাবান এটা কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন, একবার 90% স্টুডেন্ট আত উঁচু করে বলতেন ভাইয়া এটা একটা কাউন্টেবল নাউন। কেন? কারণ আমার দোকানে যাই বলি আমার একটা সাবান দাও। কিন্তু সাবান কখনো গোনা যায় না, এটা আনকাউন্টেবল নাউন। এটার ব্যাখ্যা আমরা পরে দিব, আগে সার্টটা আমরা পড়ে আসি। এই 22টা শব্দ কোনোদিন পড়া লাগবে না, শুধু একবার আমার গল্পটা মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুপ, এবার সাবান দিয়ে গোসল করে ছেলেটা এসে একটা সুপার পারে বা বেঞ্চে বা টেবিলের উপর বসে রয়েছে। তাহলে কার উপরে? এগুলোকে বলে ফার্নিচার। তাহলে এগুলো ফার্নিচার উপর বসে আছে, ঠিক আছে? ফার্নিচার উপর বসে থাকলে বলেন এই অবসর সময়, অবসর সময় মানে কি? যে সময়টা ওই যে পছন্দের মানুষটা পাশে নেই, আর পছন্দের মানুষটা, প্রিয় মানুষটা পাশে না থাকলে সবাই কিন্তু খারাপ লাগে স্বাভাবিকভাবে, এটা সবাইরই। তাহলে ওই মেয়েটা জানে যে ছেলেটা বাসায় গেলে, ধরেন ছেলেটার নাম আকাশ, আকাশ বাসায় গেলে আমার কথাও মনে পড়বে, খারাপ লাগবে। তাহলে ওই মেয়েটা ওকে বলে দিছে যে আকাশ বাসায় যে যদি আমার কথা তোমার বেশি মনে পড়ে, তাহলে তুমি ওই সময় মিউজিক শুনবা। ওই সময় আমার অ্যাডভাইস, ওই সময় আমার অ্যাডভাইস, ওই মেয়েটা অ্যাডভাইস দিছে যে আমার অ্যাডভাইস, আমার উপদেশ বা পরামর্শ হলো ওই টাইমে, ওই সময় তুমি কি করবা? মিউজিক শুনবা। মিউজিক মানে গান, হ্যাঁ, আমাদের খারাপ লাগলে আমরা গান শুনি না, তাহলে মিউজিক শুনতে বলছে।
এখন ওই ছেলেটা ওর কথা মতো মনে করেন সুপার পরে বসে বসে কানে ইয়ারফোন দিয়ে মিউজিক শুনছে। এখন মিউজিক শুনতে গেলে ও চিন্তা করলো যে আমি খালি মিউজিকই শুনে যাই, আর আমি যদি একটা ভালো ক্যারিয়ার না করতে পারি, একটা ভালো কিছু না করতে পারি, তাহলে আমার সবই, আমার ক্যারিয়ারও যাবে, আমারও গার্লফ্রেন্ডও যাবে, আমার ওর মা বাবার সাথে বিয়ে দিবে না। তাহলে ওর কি করতে পারে, তখন পড়তে হবে। এখন ওই ছেলে কি করছে, ধরেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারে, ধরেন আমরা ম্যাথমেটিক্সটা নিলাম, যে ম্যাথমেটিক্সে ওই ছেলেটা খুব দুর্বল, তাহলে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ম্যাথ ম্যাথমেটিক্স হ্যাঁ, ম্যাথমেটিক্স সাবজেক্টটাও নিছে। ম্যাথমেটিক্স সাবজেক্টটা নেওয়ার পরে ও কোন টপিকটা পড়বে, লেন্থ আর ডিস্টেন্স। খেয়াল করেন, লেন্থ লেন্থ ওই যে দৈর্ঘ্য দূরত্বের অঙ্ক, যে নদী স্রোতের অনুকূলে যায় তো প্রতিকূলে যায়, তো ট্রেন একটা আসলো গেল, ভাই এ কারোর মাথায় ঢোকে না, এটা কঠিন। তাহলে লেন্থ আর ডিস্টেন্সের অঙ্কগুলো ওই ছেলেটা করা শুরু করছে। লেন্থ আর ডিস্টেন্সের অঙ্ক করতে লাগলে ওর মনে আর ওই লেন্থ আর ডিস্টেন্সের অঙ্ক ওর মাথায় ঢুকছে না। ওর তো মাথায় কি বলেন তো, ওর মাথায় হলো ওই যে আগের দিন বিএল কলেজের মনে করেন যে দুইজন বসে বসে কি করছিল, হ্যাঁ ওই শহীদ মিনারের পাশে বসে বসে গল্প করতেছিল, আর বলেন মেয়েটা ছেলেটার মাথায় এভাবে একটু হাত বুলিয়ে দিচ্ছিল। তাহলে বলেন এই মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, তাহলে হেয়ার, বলেন হেয়ার, বলেন হেয়ার, হেয়ার চুল, এটা একটা আনকাউন্টেবল নাউন। এবার মাথার চুলে যখন হাত বুলাই দিচ্ছিল, এই কথাটা ওর মনে পড়ছে ওই ছেলেটার, তখন ওর আর কিন্তু অঙ্কর দিকার মন নেই। হ্যাঁ, ও একটা রোমান্টিক চিন্তায় চলে গেছে, চিন্তা ভাবনা করছে যে যদি এখন থাকতো, হ্যাঁ আমার বান্ধবীটা পাশে, তার একটু গল্প করতে পারতাম। এখন ও ওই মেয়েকে নিয়ে কবিতা লেখা শুরু করছে। বলেন, পোয়েম মানে হলো কবিতা, POEM, পোয়েম মানে কবিতা, এটা কাউন্টেবল নাউন। কিন্তু পোয়েট্রি এটা হলো আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি মানে কাব্য, যেখানে অনেকগুলো কবিতা থাকে, একটা গ্রন্থ যার মধ্যে অনেকগুলো কবিতা একসঙ্গে থাকে, ওটাকে বলে কাব্য। হ্যাঁ, ওইটাকে বলে পোয়েট্রি। আর একটা একটাকে বলে পোয়েম। তাহলে পোয়েম একটা একটা ওইটা গোনা যায়, কিন্তু পোয়েট্রি অনেকগুলো, ওইটা গোনা যায় না। ঠিক আছে, এটা আনকাউন্টেবল নাউন। এখন ও যখন কবিতা লেখা শুরু করছে, ওর মা বাপ একটু পাশের থেকে দেখে একটু মানে কেমন লাগছে, যে হঠাৎ করে কেমন যেন একটা অস্বাভাবিক হয়ে গেছে, কারোর সাথে তেমন কথা বলে না, পড়ে না, খায় না, খালি বসে চিন্তা করে। এখন ওর বাপ পরের দিন মনে করেন ওর সাথে ও যখন গেছে, ওর বাপ চলে গেছে কলেজে, ওর ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমাদের আকাশ তো তোমাদের সাথে থাকতো, ও এখন কার সাথে কি ঘোরাফেরা করে, বাসায় যে ঠিক মতো কথাবার্তা বলে না, কেমন যেন চিন্তা চুক্ত থাকে, তোমরা কিছু বলতে পারো? এখন ওর ফ্রেন্ডরা বলে দিছে যে হ্যাঁ আঙ্কেল, ও তো একটা মেয়ের প্রেমে পড়ছে, দেখেন ওরা দুজন গল্প করে। তাহলে ওর বাপ কলেজে যে কি পেয়েছে বলেন, নিউজ পেয়েছে বন্ধুদের কাছ থেকে, আর কি পেয়েছে, ইনফরমেশন পেয়েছে। হ্যাঁ, যে এই ঘটনা ঘটতেছে আমার ছেলে অন্য মানুষের জন্য। তাহলে নিউজ পেয়েছে, ইনফরমেশন পেয়েছে। এই নিউজ আর ইনফরমেশন পাওয়ার পরে ওর বাপ বাসায় চলে এসেছে। ওর বাপ বাসায় এসে ওর মাকে বলতেছে কি, যে আমি মানি, মানি মানে অর্থ বা মুদ্রা, মানি মানে কিন্তু টাকা না, আমি পরে ব্যাখ্যা দিব, আমি মানি খরচ করেছি। আচ্ছা দেখেন, মানি খরচ করছি, হ্যাঁ মানি খরচ করে ওর বাপ কি হয়েছে, ড্যামেজ হয়েছে, ড্যামেজ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ওই ছেলেটা আর ওই বাড়িতে ভাবলো কি আমার তো বেশি যত্ন হচ্ছে না, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, ও গার্লফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে পরের দিন রওনা হয়েছে। বলেন তাহলে ড্যামেজ, রাস্তায় বের হয়েছে, ট্রাফিক, ট্রাফিক রাস্তায় বের হওয়ার পরে দেখলো রাস্তার সিনারিটা, রাস্তার সিনারিটা খুব সুন্দর, ওয়েদারটা, ওয়েদারটাও কিন্তু খুবই কুল, গরমও না বেশি, ঠান্ডাও না, হ্যাঁ মধ্যম পর্যায়ে। এবার ও কি করলো, ওর আগের দিন যখন দুইজন কথা বলছিল একসাথে ছিল, তখন ওই মেয়েটা ছেলেটাকে বলছিল যে পরের দিন আসার সময় আমার জন্য লাগেজ ভর্তি জুয়েলারি নিয়ে আসবা, ঠিক আছে, লাগেজ ভর্তি জুয়েলারি আনবা। আচ্ছা, লাগেজ ভর্তি জুয়েলারি আনতে পারে না, ওর কাছে টাকা নেই। তাহলে ও কি করছে, ও জুয়েলারি না এনে ও পাশের দোকান থেকে ব্রেড রুটি কিনে নিয়ে গেছে। হ্যাঁ, রুটি কিনে নিয়ে গেলে ওই মেয়েটার দেখে রাগ হয়েছে। হ্যাঁ, তাহলে রাগ, বলেন অ্যাঙ্গার, এটা একটা আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার।
এরপরে রাগ করে কি করছে, ওই ছেলেটার মাথায় ইকুইপমেন্ট যন্ত্র দিয়ে কোন একটা ধাতব পদার্থে আঘাত করছে, ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট এখানে জায়গা নেই, আর দুইটা তিনটা পরে লিখলাম না, আপনারা শুনে লিখে নিন। এই যে গল্পটা, হ্যাঁ, আঘাত করার পরে কি সে আহত হয়েছে, এখানে গল্পটাও শেষ। এখন দেখেন এখানে শু, ফার্নিচার, লেজার, অ্যাডভাইস, টাইম, মিউজিক, ম্যাথমেটিক্স, লেন্থ, ডিস্টেন্স, হেয়ার, পোয়েট্রি, নিউজ, ইনফরমেশন, মানি, ড্যামেজ, ট্রাফিক, সিনারি, ওয়েদার, লাগেজ, জুয়েলারি। আজ যে অতিরিক্ত সাইটটা বলেছি এগুলো সব আনকাউন্টেবল নাউন। এগুলো কখনো প্লুরাল হতে পারে না, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। দেখেন এখানে আমাদের দুইটা আছে, কতে একটা আছে আর ডিতে ঘতে একটা আছে। তাহলে এগুলো সব কি, আর এই লিঙ্গুইস্টিক্স এটাও সিঙ্গুলার। তাহলে এখানে হবে গুস, খেয়াল করেন, গুস, GOOSE, গুস, এটা হলো সিঙ্গুলার, এর প্লুরাল হলো GEESE, গিস। হ্যাঁ, গুস মানে রাজহাঁস, হ্যাঁ বলেন গিস। তাহলে অ্যান্সার হবে কি বলেন, ডি। আচ্ছা, গল্প এরকম প্রতিদিন একটা করে আপনাদের জানাবো। স্যার এর মাঝে কি আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায়? আচ্ছা, তাহলে শুনতে যখন চেয়েছেন তখন বলি, সকল আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যাবে যদি একটা হয়, তাহলে পিস অফ প্লাস আনকাউন্টেবল নাউনটা আমরা বসিয়ে দিব। আর যদি একটার বেশি হয়, 2, 3 হয়, তাহলে 2 পিসেস অফ বা 3 পিসেস অফ, হ্যাঁ, 2 পিসেস অফ ফার্নিচার, 3 পিসেস অফ ফার্নিচার। আর যদি ও একটা হয় তাহলে এ পিস অফ ফার্নিচার, তখন আর পিসেস লেখা যাবে না। তাহলে সকল আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করার নিয়ম হচ্ছে এ পিস অফ অথবা 2 পিসেস অফ, 3 পিসেস অফ আগে যোগ করে দিতে হবে। ওকে ভাই, আমরা এই নিয়মটা শিখলাম, আমরা পরের রুলে চলে যাই, ঠিক আছে? পরের কোশ্চেন, হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ। হ্যাঁ, একটু খেয়াল করেন সবাই। অ্যান্সার করার চেষ্টা করেন। দেখেন, পজিটিভ ভার্ব নামে আমরা একটা ভার্ব পড়িয়েছি, আমরা পড়ে থাকি। পজিটিভ ভার্ব মানে হলো, যেমন আমরা বাংলা ব্যাকরণে 9, 10-এ বাংলা ব্যাকরণে আমরা একটা উদাহরণ সবসময় পড়তাম, আমাদের পরীক্ষা আসতো, মা শিশুকে চাঁদ দেখায়। বলেন, মা শিশুকে চাঁদ দেখায়, কোন কারকে কোন বিভক্তি? এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসতো। এই উদাহরণটা হলো, পজিটিভ ভার্বের সংজ্ঞাটা হলো যে ভার্ব কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। বলেন, কাজটি নিজে না করে যখন অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেটা হলো পজিটিভ ভার্ব। এটা অনেকটা প্যাসিভ ভয়েসের মতো, কিন্তু প্যাসিভ ভয়েসটার স্ট্রাকচার একরকম, পজিটিভ ভার্বের স্ট্রাকচারটা একরকম। তাহলে পজিটিভ ভার্ব হলো কাজটি নিজে না করে যখন অপরকে, হ্যাঁ পেইন্টেড, অনেকে অ্যান্সার সঠিক হয়েছে। গল্পটা রোমাঞ্চকর, বাট শেষটা, হ্যাঁ ভাই শেষটা হলো এটা ট্র্যাজেডি হয়েছে। হ্যাঁ, কারণ মেয়েটা ছেলেটাকে আঘাত করেছে, সে আহত হয়েছে কি মারা গেছে জানি না, আর লাস্টে ট্র্যাজেডি। হ্যাঁ, সব তো আর কমেডি হয় না। আচ্ছা, তাহলে পজিটিভ ভার্ব হলো কাজটা নিজে না করে যখন অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয় বা অন্যকে কাজটি করতে সহযোগিতা করা হয়, তখন আমরা তাকে পজিটিভ ভার্ব বলি। ওকে, তাহলে পজিটিভ ভার্ব গুলো কি কি খেয়াল করেন, মানে কোন কোন বাক্য ভার্ব গুলো দিয়ে আমরা বাক্যটাকে পজিটিভে রূপান্তর করতে পারবো। যেমন মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। বলেন, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। এই যে 5টা ভার্ব দেখছেন, এই 5টা ভার্বের সহযোগিতা নিয়ে আমরা সকল ভার্ব বা সকল বাক্যকে পজিটিভে রূপান্তর করতে পারবো। আচ্ছা, তাহলে স্ট্রাকচারে আছে 4টা স্ট্রাকচার আমরা মুখস্থ রাখবো এখানে। সেটা হলো সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা গেট, হ্যাঁ এটা প্রেজেন্ট আছে, আমাদের পরীক্ষায় 5টা আসতে পারে, সেটা কোনো সমস্যা না। সাবজেক্টের পরে হ্যাভ অথবা গেট থাকে, এরপরে যদি অবজেক্টটা হয় বস্তু, তাহলে এরপরে ভার্বটা হবে V3 ফর্ম। এটা আমাদের প্রথম স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচারটা আমরা খেয়াল করি, সাবজেক্টের পরে যদি শুধু হ্যাভ থাকে এবং এরপরে যদি অবজেক্টটা কোনো ব্যক্তিবাচক হয়, তাহলে আমরা এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। বেস ফর্ম, হ্যাঁ, বেস ফর্ম মানে এস বাই এস ছাড়া। দেখেন, সাবজেক্টের পরে যদি গেট থাকে এবং এরপরে অবজেক্টটা যদি হয় ব্যক্তিবাচক, তাহলে এরপরে আমরা ইনফিনিটিভ বসাবো, মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো।
চতুর্থ নাম্বার শেষ রুলটা হলো সাবজেক্টের পরে যদি মেক অথবা লেট অথবা হেল্প থাকে তাহলে আমরা এরপরে ভার্বের বেস ফর্ম নিব, কিন্তু হেল্পের পরে বেস ফর্ম বসতে পারে, আবার ইনফিনিটিভও বসতে পারে, কিন্তু মেক লেটের পরে শুধুমাত্র বেস ফর্ম, এখানে কোনো ইনফিনিটিভ বসতে পারবে না। এই চারটা স্ট্রাকচার আমরা যদি মনে রাখি তাহলে আমাদের পজিটিভ ভার্ব থেকে যত কোশ্চেন আসুক, হ্যাঁ আপনাদের এই সমাজ সেবা অধিদপ্তর 2022 সালে যে কোশ্চেন গুলো এসেছে তার মধ্যে 2টা কোশ্চেন এসেছে পজিটিভ ভার্ব থেকে, তাহলে কতটা ইম্পর্টেন্ট আপনারা দেখেন। আচ্ছা, অনেকেই অ্যান্সার করে ফেলেছেন, ঠিক আছে। আচ্ছা, শাহনাজ রহমাতুল্লাহ অ্যান্সার করেছেন, সীমা খান, রাজ্জাক, হ্যাঁ হ্যাঁ মাঝে আপনারা ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, এবং আপনাদের যারা ফ্রেন্ডরা আছে চাকরির প্রিপারেশন নিচ্ছে বা নিতে আগ্রহী তাদেরকে একটু মেনশন করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমাদের এখানে গেট অথবা গট, হ্যাঁ গেটের ফার্স্ট ফর্ম গট দেওয়া আছে, তাহলে হি গট হিজ হাউস, এই হাউসটা হলো বস্তু, বলেন গট ইজ হাউস, তাহলে হি গট ইজ হাউস, তার মানে এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা গেট, তার মানে গট দেওয়া আছে ফার্স্ট ফর্ম, অবজেক্ট হলো বস্তু, তাহলে ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। এখন ভার্বের V3 ফর্ম কোনটা আছে সেটা বলেন, বলেন এটা ইনফিনিটিভ, এটা আইএনজি যুক্ত ফর্ম, এটা বেস ফর্ম, হবে পেইন্টেড। অ্যান্সার কোনটা হবে? পেইন্টেড। হ্যাঁ অনেকে অ্যান্সার করেছেন, সঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এই যে স্ট্রাকচার গুলো ভাই মুখস্থ করার দরকার নাই, আমি একবারে 1 সেকেন্ডে পানির মতো অ্যান্সার করে দিব। পজিটিভ ভার্বের এই যে স্ট্রাকচার এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, 1 সেকেন্ডে অ্যান্সার করা যাবে। সেটা কি দেখে খেয়াল করেন, এইখানে যে ভার্বটা বসবে, সবাই একটু মনোযোগ দেন, এইখানে যে ভার্বটা বসবে সেই ভার্বের কাজটা যদি এই এই এর আগের নাউনটা করতে পারে বা করার সক্ষমতা থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর যদি কাজটি নিজে করতে না পারে তাহলে প্যাসিভ ভয়েস। আবার বলি, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস মানে হলো কাজটি সাবজেক্ট কাজটি নিজে করতে পারলে সেটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট কাজটি নিজে করতে না পারলে প্যাসিভ ভয়েস। খেয়াল করেন, আমরা এইটুকুর ভিতরে খেয়াল করব যে এইখানে যে ভার্বটা বসবে এই ভার্বটার আগে যে নাউনটা দেওয়া আছে এই নাউনটা যদি এই ভার্বের কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে আমরা বেস ফর্ম দিব, আর যদি করতে না পারে তাহলে প্যাসিভ, তাহলে আমরা V3 দিব। শর্টকাট নিয়ম, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। বলেন এখন এইখানে ধরেন পেইন্ট মানে কি, এই সবগুলোর দ্বারা ধরেন আমি বুঝলাম যে রং করা, পেইন্ট মানে কি রং করা। এখন বলেন একটি বাড়ি কি নিজে নিজের রং করে? ধরেন আমি একটা বাড়ি তৈরি করলাম, আপনি একটা বাড়ি তৈরি করেছেন, এবার সন্ধ্যের সময় যে বিল্ডিং একটা ফুতে বলেন এই কালকে সকালে আমি সে দেখবো পুরা বাড়ি ডিজাইন করা হয়ে গেছে, রং করা। জীবনেও সম্ভব? বাড়ি কি নিজের রং করে? কখনো না, কোনো ব্যক্তির দ্বারা করা হয়। তার মানে হাউস কিন্তু নিজে রং করতে পারে না, আর যদি নিজে করতে না পারে তাহলে প্যাসিভ। এই নিজে করতে না পারলে প্যাসিভ, আর প্যাসিভ মানে মূল ভার্বের V3, প্যাসিভ মানে মূল ভার্বের কি V3, তাহলে পেইন্টেড। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে পজিটিভ ভার্বের রুল আমি পড়িয়েছি এইগুলো ছাড়াও অ্যান্সার করা যাবে। আচ্ছা আচ্ছা, আমি এবার বেসিক না হলে শর্টকাটে আমার হয় না। আচ্ছা তাহলে আমরা পরে কোশ্চেনে আসি, ঠিক আছে। আচ্ছা, she made her daughter, বলেন make late, বলেন make late help, বলেন make late help, এদের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এই make late help এর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে এখানে অ্যান্সার কোনটা দেখেন, ডান, এটা হলো ভার্বের V3, এটা হলো ইনফিনিটিভ, এটা হলো ফার্স্ট ফর্ম, তাহলে অ্যান্সার হলো ডু। অ্যান্সার কি? ডু। অ্যান্সার হলো ডু। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? দেখেন এইবার আসেন, আমরা রুল মুখস্থ করব না, বলেন এইখানে যে ভার্বটা বসবে নিশ্চয় করা, ডুর অর্থ কি করা। এখন হার ডটার, কোনো একজন ব্যক্তির মেয়ে, কোনো একজন ব্যক্তির মেয়ে, কোনো মেয়ে ছেলে ব্যক্তি কাজ করতে পারে কি পারে না? অবশ্যই পারে। কোনো ব্যক্তি, হার ডটার, এগুলো কিন্তু একটা ব্যক্তিবাচক নাউন, তাহলে ব্যক্তি কি কাজ করতে পারে নাকি পারে না? অবশ্যই ব্যক্তি কাজ করতে পারে, আর কাজ করতে পারে তার মানে এটা আর V3 হবে না, এটা প্যাসিভ হবে না, এটা হবে অ্যাক্টিভ, তার মানে ভার্বের বেস ফর্ম। যদি এইখানে ব্যক্তি না থাকে, এখানে কোনো বস্তুবাচক নাউন থাকতো, তাহলে সে এই বস্তুবাচক নাউনটা এই ভার্বের কাজটা নিজে করতে পারতো না, তাহলে আমরা প্যাসিভ দিতাম। কিন্তু এইখানে ডটার
কোনো মানুষ কিন্তু যে কোনো কাজ চেষ্টা করলে করতে পারে, তাহলে এটা অ্যাক্টিভ হবে। দেখেন এই সূত্র ধার ধারে না, হ্যাঁ সূত্র ছাড়াই কিন্তু অ্যান্সার করতে পারবো আমরা। ওকে, পরেরটা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, সূত্র ছাড়াও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, পরে কোশ্চেন, দ্য ম্যান গট ইউজ টু ড্যাশ এ ওয়াক এভরি মর্নিং। অ্যান্সার করেন সবাই। অ্যান্সার করেন। দেখেন ইউজ টু হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। ও কলম না নিলে সরবে তাই। আচ্ছা, দেখেন ইউজ টু হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। এখন আমাদের কথা হলো টু থাকলে আমরা তারপরে কি করতে পারবো না, বেস ফর্ম দিতে পারবো না। আমরা জানি টু এর পরে প্রেপোজিশন, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা বেস ফর্ম জিনিসটা কি সেটা আমরা বলি আগে, ছোট্ট একটু বেসিক 2 মিনিট না শিখলে হবে না আপনাদের। সেটা হলো ভার্বের মোট ফর্ম আমরা জানি 3টা। সবাই আমি যদি জিজ্ঞাসা করি অফলাইনে ক্লাসে আপনারা বলতেন ভাই ভার্বের ফর্ম 3টা, একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আল্লাহর রহমত এর বাইরে স্টুডেন্টরা জানে না, সে যেখানে ক্লাস ঢাকা নীলক্ষেতে ক্লাস নিলেও তাই, হ্যাঁ অফলাইনে সবাই বলে 3টা। তাহলে আমি বলবো ভার্বের ফর্ম আছে পৃথিবীতে 6টা, ভার্বের ফর্ম পৃথিবীতে 6টা, আপনারা বলেন 3টা, আমি বলি 6টা। সেটা কি কি? প্রথমটা হলো ভার্বের বেস ফর্ম, এরপরটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরটা হলো ভার্বের পাস্ট ফর্ম, এরপরটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এরপরটা হলো V4, এরপরটা হলো V5। তাহলে আসেন আমরা যে কোনটা ভার্ব নিলাম, ধরেন একটা ভার্ব গো, এটা হলো বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? যার সাথে কোনো কিছু যুক্ত করা হয়নি। আল্লাহ তাআলা মার পেট থেকে এই পৃথিবীতে আনার পরে যেরকম ছিলাম ওইটা ধরেন বেস। এরপরে আমাদেরকে বিভিন্ন রকম সাজগোজ করা হয়, বিভিন্ন রকম কাপড় পরিয়ে সৌন্দর্য বাড়ানো হয়, হ্যাঁ এটা হলো মডিফাই করে করে তৈরি করা। কিন্তু এইটা হলো বেস ফর্ম, সৃষ্টির সময় যেটা ছিল। এর সাথে যদি আপনি এস বাই এস যোগ করেন তাহলে সেটা হবে প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম ওয়েন্ট, বলেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। এইবার আইএনজি যুক্ত ফর্ম। অনেকে বলবেন এই V4 V5টা কোথায় পেয়েছেন? এটা আমি নাম দিয়েছি, দুটো ভার্বের এক্সট্রা করে নাম দিয়েছি, এটা হলো টু গো। তাহলে ভার্বের এই পৃথিবীতে ভার্বের মোট ফর্ম আসলে 6টা। এর মধ্যে বেস ফর্ম, বেস ফর্ম মানে যে ফর্মের সাথে কোনো এস বাই এস, আইএনজি, টু, ইডি কোনো কিছু যুক্ত করা হয়নি, সেটা হলো বেস ফর্ম। ঠিক আছে, আসেন তাহলে কোন কোন, তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে আছে গেট ইউজ টু। খেয়াল করেন আমরা জানি, বলেন লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, অ্যাকুস্টম টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু। বলেন বি, বি ভার্ব অথবা গেট ইউজ টু। বলেন এরপরে ভার্বের সাথে কি হয় বলেন? আইএনজি যুক্ত হবে। তবে বি ইউজ টুর পরে অনেক সময় বেস ফর্ম বসে, সেটা হলো যদি অতীতের কোনো অভ্যাস না বুঝিয়ে সেটা দ্বারা যদি ব্যবহৃত হওয়ারটা বোঝায় তখন বেস ফর্ম বসে। সে রুলটা পরের দিন শেখাবো, আজকে তো ডিটেলস ব্যাখ্যা করতে গেলে আপনারাও সময় লাগবে, ধৈর্য ধরে থাকতে পারবেন না। অনেক জানা আছে এসব, এক একটা এর একটা তথ্য আমি চাইলে আপনাদের 4 ঘন্টা ব্যাখ্যা করে পড়াতে পারবো। হ্যাঁ, এর এই 4 নম্বর কোশ্চেন চাইলে আমি আপনাদের 4 ঘন্টা ব্যাখ্যা করে পড়াতে পারবো, এত রকম তথ্য ব্যাখ্যা আমি দিতে পারবো। কিন্তু সময়ও নাই, আপনাদের অত ধৈর্য থাকবে না, আস্তে আস্তে শেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, উইথ অ্যান আই টু, বি অথবা গেট ইউজ টু। এই টু গুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর অন্য সাধারণ টু গুলোর পরে বেস ফর্ম হয়। তাহলে অ্যান্সার বলেন, আইএনজি নাই, আইএনজি নাই, আইএনজি নাই, তাহলে অ্যান্সার কি? টেকিং। হ্যাঁ, অ্যান্সার আমাদের রুকসানা আক্তার অ্যান্সার করেছে টেকিং। আচ্ছা, ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ ভার্ব আইএনজি। সীমা খান, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ শুধু ইউজ টুর পরে V1, V1 মানে এটা ভার্বের বেস ফর্ম বলতে হবে।
বি ওয়ান বলতে কিন্তু এস বাই যুক্ত হয়, কিন্তু বি ভার্বের বেস ফর্ম বললে এস বাই যুক্ত হয় না। আর বি অথবা গেট ইউজ টু ভার্ব আইএনজি, হ্যাঁ এটা হলো গেট ইউজ টু রুলে। ওকে, সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? সবার কাছে কি আমি রুলগুলো ব্যাখ্যা ক্লিয়ার আছে কিনা? আমি যদি সময় পেতাম আরো ব্যাখ্যা করে পড়াতাম, আপনাদের আরো ভালো বুঝতে সুবিধা হতো। তবে একদিনে তো সব ব্যাখ্যা করার সম্ভাবনার সময় লাগবে, আপনার ধৈর্য নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি শেখাবো আপনাদের সব। আচ্ছা, হি ডাজেন্ট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। দেখেন এখন, হ্যাঁ, হি ডাজেন্ট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। বাক্যটার অর্থ বুঝতে হবে আগে, বাক্যটার অর্থ না বুঝে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এটা একটু ব্যাখ্যা করতে হবে আপনাদের। খেয়াল করেন, হি ডাজেন্ট লাইক কোম্পানি, কোম্পানি মানে কিন্তু এখানে আমরা যে কোম্পানিতে চাকরি করি, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, হ্যাঁ এই কোম্পানি না। RFL, হ্যাঁ কোম্পানি, এই কোম্পানি কিন্তু কোম্পানি চাকরি না। এই কোম্পানি মানে হলো সঙ্গ, সঙ্গ, হ্যাঁ কারোর বন্ধুত্ব, তো বন্ধু থাকা, সঙ্গ দেওয়ার লোক থাকা, এই কোম্পানি মানে হলো সঙ্গ। হ্যাঁ, হ্যাঁ তাহলে হি ডাজ নট লাইক কোম্পানি, তার কারোর সাথে সঙ্গ দেওয়া পছন্দ না। কেন ভাই? কেউ কারোর সাথে মিশতে চায় না, একা একা থাকে কেন? কারণ তার কেউ নাই। কথা বুঝছেন? অনেকে বলে যে আমি বিয়ে করার সময় নেই, আমার গার্লফ্রেন্ডের সাথে 2 মিনিট কথা বলার সময় নেই। ভাই এইগুলো হচ্ছে ছ্যাঁকা খাওয়া পার্টি, ঠিক আছে? কেউ যদি বিয়ে না করে আজীবন থেকে এরা বুঝছেন, এরা কিন্তু ছ্যাঁকা খাওয়া পার্টি। কেউ যদি বলে যে আমি একা থাকি, আমার ওই সময় নেই, সময় নেই, বুঝছেন, তাহলে বুঝতে হবে সেটা ছ্যাঁকা খাওয়া পার্টি। তাহলে হি ডাজ নট লাইক কোম্পানি, সে পছন্দ করে না কেন? কারণ তার কোনো বন্ধু নেই, সেই জন্য। তার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো ঠিকই সে বেড়াতো, কথা বলতো। আরে শেষ করবো না। আচ্ছা তাহলে আসেন, তাহলে বলেন এখানে কি বসে বলেন। এখন দেখেন, তাহলে এ ফিউ, এখন একটু ব্যাখ্যা আছে এখানে। ফিউ, শুধু ফিউ মানে নেই বললেই চলে, শুধু ফিউ মানে কি নেই বললেই চলে, এটা হলো নেগেটিভ অর্থ দেয়। আর এ ফিউ মানে অল্প সংখ্যক, বলেন অল্প সংখ্যক, বলেন অল্প সংখ্যক। আর মেনি মানে অনেক, মেনি মানে কি অনেক। আর ফিউয়ার হলো এই ফিউ এর কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, তাহলে বলেন তার মানে সে কারোর সাথে থাকতে, সে কারোর সাথে বেড়াতে পছন্দ করে না। কেন করে না? কারণ তার বন্ধু নেই, তার বান্ধবী নাই, সেই জন্য তাদের ছেড়ে চলে গেছে। তাহলে হি হ্যাজ, বলেন ফিউ ফ্রেন্ডস, তার বন্ধু নেই বলেই তো সে একা থাকে, না হলে সে একা থাকতো না। আসেন, তাহলে এটা অ্যান্সার হবে, কারণ শুধু ফিউ মানে নেই বললেই চলে, আর এ ফিউ মানে অল্প কয়েকজন আছে। কিন্তু 2 জন থাকলে সে 2 জনের সাথে মিশতো, তার সে কারোর সাথে মিশে না, তার মানে তার কোনো বন্ধু নাই। এটা হলো ডিটারমিনার, এটা হলো কি বলেন ডিটারমিনারের ব্যবহার। হ্যাঁ, ডিটারমিনার যদি সুযোগ হয় কোনোদিন ক্লাস করা, ডিটারমিনারটাকে আপনাদেরকে পানির মতো করে বুঝিয়ে দেবো, ডিটারমিনার ব্যবহারটা। কারণ ডিটারমিনার ব্যবহার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষা আসে। এটা ডিটারমিনার ক্লাস নিতে গেলে মিনিমাম 35 থেকে 40 মিনিট লাগবে। যদি কোনোদিন সুযোগ হয় সেদিন আপনাদের ডিটারমিনারটা সুন্দর করে বুঝাবো। আজকে শুধু এইটুকুই জানেন। ওকে, তারপরে কোশ্চেন, দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ শি কুড quench her thirst, বলেন দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, জগে অল্প পরিমাণ কি আছে? পানি আছে। হি কুড quench, যাতে তার কি মানে তৃষ্ণা মেটানোর মতো অল্প পরিমাণ পানি আছে। তাহলে বলেন অল্প পরিমাণ পানি আছে। এখন যে আমরা যে ফিউটা পড়েছিলাম, খেয়াল করেন, ফিউটা বসে, বলেন ফিউ হলো কাউন্টেবল নাউনের আগে বসে, ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে। আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ যেটা গণনা করা যায় না সেটা। এখন এ লিটল মানে অল্প পরিমাণ, এ লিটল মানে কি বলেন তো? অল্প পরিমাণ। আর শুধু লিটল মানে মোটেই নেই, নেই। হ্যাঁ, লেস হলো লিটলের কম্পারেটিভ। আর দি লিটল মানেও, এ লিটল মানেও অল্প পরিমাণ, দি লিটল মানে অল্প পরিমাণ। এ লিটল বোঝায় হলো অনির্দিষ্ট, আর দি লিটল নির্দিষ্ট। এখন দেখেন দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, জগে অল্প পরিমাণ পানি আছে। এখন কতটুকু পানি আছে জগে সেটা কিন্তু বলে দেওয়া নেই, তার মানে এখানে এ আর বির ভিতরে আসবে। এখন যদি বলা থাকতো যে জগের মোট পরিমাপের 1/10 ভাগের 1 ভাগ পানি আছে, তাহলে পরিমাণটা ফিক্সড হতো।
তখন আমরা দি লিটল দিতাম। কিন্তু এইখানে অল্প পরিমাণ বুঝাচ্ছে, কিন্তু এখানে অনির্দিষ্ট, জগে পানি অল্প আছে কি 1 পোয়া নাকি 100 গ্রাম নাকি জগের 20 ভাগের 1 ভাগ, কিছু বলা নেই, তার মানে অনির্দিষ্ট। তাহলে অ্যান্সার হবে কি এ লিটল। এই ডিটারমিনারের ব্যবহার সুন্দর ব্যাখ্যা আছে। একবার যদি আমি ক্লাসে বুঝিয়ে দিই, জীবনে কোনদিন পড়া লাগবে না। যদি আল্লাহ কোনদিন সুযোগ দেওয়া হয়, সেদিন বেসিকটা শিখিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, অ্যান্সার হয়েছে এ লিটল, সবাই অ্যান্সার হয়েছে। আচ্ছা, হুম, আচ্ছা, ঠিক আছে, আমি ভালো করে না বুঝাই লাফাচ্ছি তো। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার, বলেন নিচের কোনটি সিঙ্গুলার। এখন খেয়াল করেন, ট্রাউজার্স, এই যে আমরা প্যান্টের মতো করে যেটা পরি, জিন্স, জিন্সের প্যান্ট, গ্লাসেস, গ্লাসেস মানে চশমা। খেয়াল করেন, যার দুইটা পার্ট আছে সেটা সবসময় প্লুরাল। এই যার দুইটা পার্ট আছে সেটা সবসময় কি প্লুরাল। এই যে আমরা জিলাপি তুলি সিমটা দিয়ে, দুইটা পার্ট আছে, তাই চাপ দিয়ে আমরা তেলের মধ্যে কি তুলি, জিলাপি তুলি। তাহলে ট্রাউজার্স দুইটা পার্ট, দুইটা পা দুইটা পার্ট। জিন্সের প্যান্ট দুইটা পার্ট, মানে দুই পায়ে দুইটা পার্ট। বলেন গ্লাসেস, দুই চোখে দুইটা চশমা, দুইটা গ্লাস। তাহলে এগুলো সব প্লুরাল। কিন্তু অ্যাথলেটিক্স এটা সিঙ্গুলার, অ্যাথলেটিক্স এটা সিঙ্গুলার। দেখেন কিছু নাউনের শেষে এস বাই এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার হয়, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইথিক্স, ইকোনমিক্স এবং অপটিক্স। এগুলোর বাইরে পরীক্ষা আসে না। হ্যাঁ, এখন লিখে দেওয়ার খুব সময় নেই, আমার ভিডিও ক্লাস থেকে আপনারা পরে নোট করে নিন। আবার বলি, কোন নাউন গুলো শেষে এস বাই এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। এটা গল্প আছে আগেটার মতো, কিন্তু গল্প এখন আর শুনতে হবে না, পরে বলেন। তাহলে ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইথিক্স, ইকোনমিক্স, ইকোনমিক্স এবং কি অপটিক্স, চক্ষু বিজ্ঞান। হ্যাঁ, এইগুলো শেষে এস বাই এস থাকা সত্ত্বেও বলেন এগুলো কি সিঙ্গুলার। তাহলে অ্যান্সার হবে কি বলেন তো, ডি নাম্বার। অ্যান্সার কি বলেন তো, ডি নাম্বার। ওকে, সবাই হয়েছে। আমরা পরে কোশ্চেন আসি। এই সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা যদি ভালো লাগে। আজকে আপনাদের এখানে প্রথম ক্লাস নিতে আসলাম, যদিও টাইম কম, একটু দ্রুত বোঝাতে হচ্ছে। হ্যাঁ, আপনারাও বেশি সময় ধৈর্য ধরে থাকতে পারবেন না সবকিছু সীমাবদ্ধতার কারণে। তারপরেও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, জানা আমি পরবর্তীতে আপনাদের ক্লাস নিতে আগ্রহ প্রকাশ করি। আর যদি ভালো লাগে অবশ্যই ভালো বলবেন। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আপনাদের এখানে আসবো কিনা সেটা নির্ভর করবে আপনাদের রেসপন্সের উপরে। হ্যাঁ, বলেন ট্রুথ ট্রাম্পস ড্যাশ ফলসুট। হ্যাঁ, তাহলে বলেন এটা কি হবে, অ্যান্সারটা কি হবে বলেন। অ্যান্সারটা বলেন। হ্যাঁ, অ্যান্সার কি হবে বলেন। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এইটাও খুব বেশি গ্রামার নাই, ওই যে প্রথম দুইটা কোশ্চেনের মতো। হ্যাঁ, ওভার। এখানে অ্যান্সার হবে কি বলেন তো, ওভার। ফলসুড, মিথ্যার উপরে সত্যের জয়। বলেন মিথ্যা যতই আমরা হাইলাইট করি না কেন, একটা সময় মিথ্যা চাপা পড়ে সত্যটা উন্মোচন হয়। হ্যাঁ, সেই এটা দ্বারা বুঝাচ্ছে। হ্যাঁ, যে মিথ্যার উপর থেকেই সত্য জয় আসে একটা সময়। হ্যাঁ, মিথ্যা কখনো সত্যকে ঢেকে রাখতে পারে না। মিথ্যা যতই সত্যকে চাপা দিতে চাক, সত্য একসময় মিথ্যাকে করে উপরে উঠে আসে, মিথ্যাটা ঢেকে যায়, সত্যটা প্রকাশ পায়। হ্যাঁ, তাহলে ওভার বসবে এখানে। আচ্ছা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আমাদের মুখস্থের বিষয়। দ্য জুরি ড্যাশ আনএনিমাস ইন গিভিং ভার্ডিক্ট। খেয়াল করেন, যদি আপনার নাউন পড়ে থাকেন, কাউন্টেবল না, কালেকটিভ নাউন নামে একটা নাউন আপনারা পড়েছিলেন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো কি, যেটা সমষ্টিবাচক বিশেষ্য, একজনকে স্পেসিফিক ভাবে বোঝাবে না, আর কমন নাউনের মতো সকলকে বোঝাবে না, নির্দিষ্ট ওর ভিতরে একটা দল বা সমষ্টিকে বোঝাবে। যেমন কালেকটিভ নাউন গুলো কি ছিল, আমি মুখে বলি, জুরি, জুরি, হ্যাঁ, জুরি, জুরি, কমিটি, কমিটি, জুরি, কমিটি, ক্লাস, ক্লাস, লাইব্রেরি, লাইব্রেরি,
ফ্যামিলি, ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে রণতরীর বহর, হার্ট, ক্যাটল, গবাদি পশুর পাল, হ্যাঁ, এক্সেট্রা, আরো অনেক আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করেন, এগুলো হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো সিঙ্গুলার হয়, কালেকটিভ নাউন গুলো সাধারণত কি হয়, আরো আছে, আর্মি, নেভি, এগুলো আপনারা জানেন, আর্মি, নেভি, আর্মি, নেভি, এগুলো বলেন কালেকটিভ নাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার। কিন্তু একটা কথা আছে, কালেকটিভ নাউনের মধ্যে যদি একমত বুঝায় তাহলে সেটা সিঙ্গুলার হবে, আর কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে যদি দ্বিমত প্রকাশ করে, একাধিক মতামত প্রকাশিত হয়, তাহলে সেটা হবে প্লুরাল। যেমন ধরেন একটা মার্ডার হয়েছে, খুন হয়েছে, এখন খুনের জন্য 5 জন আসামি ধরা হয়েছে, এবার বিচারক কোর্টে তাদের আসামিদের বিচার করার জন্য কোর্টে উঠিয়েছে, ধরেন 3 জন বিচারক ওই আসামিদের বিচার করবে, 3 জন রায় দিবে। এখন 2 জন বলল যে ওরা মার্ডার করেছে, ওদেরও আমরা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করব, কিন্তু একজন বলল না, ও ভুলে কাজটা করে ফেলেছে, ও অসতর্কতাবশত কাজটা করেছে, ইচ্ছা করে করিনি, হ্যাঁ, তাহলে ওকে আমরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রাখি, ওকে আমরা ফাঁসি দিব না। তাহলে মতামত 3 জনে মত দিচ্ছে 2টা, একটা হলো ফাঁসি আর একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে দ্বিমত যদি পোষণ করে তাহলে ভার্বটা প্লুরাল। আর যদি 3 জন বলে ওকে ফাঁসি দিতে হবে, তাহলে একটা মত, যদি বলে ওকে কারাদণ্ডে দণ্ডিত করতে হবে, বেকসুর খালাস দিতে হবে, একই মত। তাহলে সবাই যদি একই মত প্রকাশ করে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর দ্বিমত প্রকাশ করলে প্লুরাল। খেয়াল করেন, দ্য জুরি আনএনিমাস, এখানে কয়েকটা শব্দ থাকবে, একটা হলো আনএনিমাস, 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 সেম, আইডেন্টিক্যাল, এই 3টা শব্দ থাকলে আপনারা বুঝে নেবেন একমত বুঝাচ্ছে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। এই 3টা শব্দের বাইরে থাকবে না, এই 3টা শব্দের বাইরে থাকবে না। এই 3টা শব্দ হচ্ছে আনএনিমাস মানে একই মত, সেম মানে একই রকম, আইডেন্টিক্যাল মানে একই রকম, এইটা থাকলে সিঙ্গুলার। কিন্তু যদি থাকে ডিভাইড, 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 ভেরিয়াস, সেভারেল, হ্যাঁ, ডিফারেন্ট, তাহলে বুঝে নেবেন যে একাধিক মত আসছে, তখন ভার্বটা প্লুরাল। এর বাইরে কোনো শব্দ আসবে না পরীক্ষায়, ভার্ব কি হবে, প্লুরাল। এই শব্দগুলোর বাইরে আসবে না, নোট করে রাখবেন খাতায়। তাহলে আনএনিমাস, সেম, আইডেন্টিক্যাল, এই 3টা শব্দ থাকলে ভার্বটা সিঙ্গুলার। ডিভাইড, ভেরিয়াস, সেভারেল আর ডিফারেন্ট, হ্যাঁ, এই শব্দগুলো থাকলে ভার্বটা প্লুরাল। আপনি পুরা বাক্যের অর্থ বোঝেন না বোঝেন, এই শব্দ দেখলেই আপনি সিঙ্গুলার না প্লুরাল অ্যান্সার করবেন। যত 10-20 বছরে কোশ্চেন ঘাটে যেটা পেয়েছি এর বাইরে কোনো শব্দ আসে না। তাহলে আনএনিমাস একই মত দিচ্ছে, তাহলে ভার্বটা কি হবে বলেন, বলেন অ্যান্সার কি হবে, বলেন। তাহলে একই মত যদি দিয়ে থাকে তাহলে আমরা ওয়ারও নিতে পারবো না, হ্যাভও নিতে পারবো না, কি নিব, তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাজ নিতে গেলে ওর পরে ভার্বের ভিতরি ফর্ম থাকা লাগে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ওয়াজ। এটা অ্যান্সার আপনারা সবাই করেননি, এটা মনে হয় একটু কঠিন লেগেছে, হ্যাঁ। আচ্ছা, তারপর একটা আসেন, দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল, হ্যাঁ, এই সুইমিংটা বলেন, এই সুইমিংটা এখানে কি হবে, ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল নাকি ফাইনাইট ভার্ব? বাংলাদেশের একটা জাতীয় সমস্যার প্রশ্ন এটা, জেরান্ড পার্টিসিপল। সবাই 1 মিনিট সময় দিলাম, অ্যান্সার করেন, 1 মিনিট সময় দিয়েছি, সবাই অ্যান্সার করেন। এক ঘন্টা গেছে না। দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল, দেখেন জেরান্ড পার্টিসিপল অনেক সমস্যা। যদি আপনাদের আমি 1-1.5 ঘন্টা জেরান্ড পার্টিসিপলটা পড়াতাম, জেরান্ড পার্টিসিপল আর কোনো বই খাতা আল্লাহর মতো খোলা লাগতো না, কিন্তু সেই সময় আজকে আমি পাবো না। আমাকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটে
জড়ো হাওয়া ঝড়ো গতিতে এটা বুঝাবো আর কি, ঠিক আছে। এখন খেয়াল করেন, এইটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে, সেইটা আমরা কিভাবে সহজে বুঝবো। যদি আমরা জানি নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, বলেন নাউনের আগে কোনো ওয়ার্ড বসে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর পার্টিসিপল সমান সমান আমরা কি বলতে পারি, পার্টিসিপল, পার্টিসিপল সমান সমান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অথবা অ্যাডভার্ব অথবা কি বলেন ভার্ব। হ্যাঁ, তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা ভার্বের কাজ করে। আর জেরান্ড, জেরান্ড এটা নাউন প্লাস নাউন আর ভার্বের কাজ করে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন ভার্বের কাজ দুইটাতেই আছে, এই দুটো আপনি বাদ দেন। তাহলে জেরান্ড বলতে আমরা কাকে বুঝি, মূলত নাউনকে। আর পার্টিসিপল বলতে মূলত কাকে বুঝি, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে। কিন্তু দেখেন, যদি নাউনের আগে কোনো ওয়ার্ড থাকে, সাধারণত আর্টিকেল এবং নাউনের মাঝখানে, আর্টিকেল এবং নাউন এই দুটার মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কিন্তু এইখানে কখনো কখনো আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্ব যুক্ত শব্দটা কখনো জেরান্ড হয়, অর্থাৎ নাউনের হয়। আমাদের অ্যান্সার করতে হয়, কখন করতে হয় সেটা সহজে আপনারা খেয়াল করেন, ডিটেলস তো পড়ানোর সময় নেই। এই যে পুল, পুল মানে কি, পুল মানে ধরে রাখেন এটা পুকুর, হ্যাঁ ছোট, আপনারা জানি যে সুইমিং পুল যেখানে সাঁতার শেখানো হয়, ধরেন একটা জলাশয়, পুকুরে, ছোট একটা পুকুরের মতো। তাহলে বলেন এই পুকুরটা কি নিজে নিজে কখনো সাঁতার কাটে? দুটা উদাহরণ আমি লিখি এখানে। সুইমিং, সুইমিং একটা হলো পুল, হ্যাঁ, আর একটা হলো সুইমিং, আর একটা হলো সুইমিং বয়। বলেন এই সুইমিং এর শেষে পুল আছে, এই সুইমিং এর শেষে বয় আছে। এখন আমরা খেয়াল করব যে এই যে পুলটা নাউন, এই যে বয়টা নাউন, এই পুলটা, এই নাউনটা আগের ভার্ব যুক্ত ওয়ার্ডের কাজটা নিজে করতে পারে কি না। যদি এই নাউনটা ভার্ব যুক্ত ওয়ার্ডের কাজটা নিজে করতে পারে, তাহলে এইটা হবে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। এটা হবে কি পার্টিসিপল। আর অপশনে পার্টিসিপল না থাকলে আমরা অ্যান্সার করবো অ্যাডজেক্টিভ। যদি পার্টিসিপল না থাকে তাহলে অ্যান্সার করবে অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউন যদি ভার্বের কাজটা করতে পারে তাহলে হবে পার্টিসিপল, করতে না পারলে জেরান্ড। তাহলে বলেন পুল কি কখনো নিজে নিজে সাঁতার কাটে? না, পুল কিন্তু কখনো নিজে নিজে সাঁতার কাটে না। পুকুর কিন্তু পুকুরের মধ্যে নিজে সাঁতার কাটে না। নদী কিন্তু নদীর মধ্যে নিজে সাঁতার কাটে না। তার মানে এটা হলো জেরান্ড। তার মানে এটা কি বললেন, জেরান্ড। কিন্তু বয় বা বালক এ কিন্তু সাঁতার কাটতে পারে। বলেন বালক কিন্তু সাঁতার কাটতে পারে, বালিকা সাঁতার কাটতে পারে, ম্যান সাঁতার কাটতে পারে। তাহলে এটা হলো পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। এটা হলো পার্টিসিপল অথবা কি বলেন অ্যাডজেক্টিভ। তাহলে পরের নাউন যদি আগের ভার্ব যুক্ত অর্ডার কাজটা নিজে করতে পারে তাহলে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ, যদি করতে না পারে তাহলে জেরান্ড অথবা নাউন। এই শর্টকাট এডুক শেখেন, তারপরে পরের সময় ডিটেলস শেখাবো। তাহলে সুইমিং পুল, বলেন পুল কখনো সুইমিং করে না, পুল কখনো নিজে নিজে সাঁতার কাটতে পারে না। তাহলে পার্টিসিপল হবে না, ইনফিনিটিভ হবে না, ফাইনিট ভার্ব হবে না, হবে হলো কি জেরান্ড। আর যদি সুইমিং এর শেষে বয় বা গার্ল এগুলো কোনো ব্যক্তি থাকতো তাহলে আমরা পার্টিসিপল অ্যান্সার করতাম, তাহলে অ্যান্সার হবে কি জেরান্ড। আচ্ছা, হ্যাঁ, এখন সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা তো আর বেশি সময় নাই, এটা সবাই বুঝছেন কিনা বলেন। তাহলে ভার্ব আইএনজির পরে নাউন থাকলে আমরা কি করব, নাউনটা ভার্ব যুক্ত অর্ডার কাজটা করতে পারে কিনা এটা দেখবো। যদি পারে তাহলে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ, আর না পারলে ফুল নিজে নিজে কখনো সাঁতার কাটে না, এই জন্য সুইমিং পুল, এই সুইমিংটা হলো জেরান্ড হবে। আর যদি সুইমিং এর পরে বয় থাকতো, যেমন আমি যদি বলি ইটিং ম্যান, ইটিং ম্যান মানুষ কিন্তু খেতে পারে, তাহলে এইটা ইটিংটা হলো পার্টিসিপল। আর যদি বলি ইটিং ম্যাঙ্গো, আম কিন্তু নিজে নিজের কোনোদিন খায় না, তাহলে এই ইটিংটা হলো জেরান্ড। তাহলে আম নিজে নিজের খায় না, এই জন্য ইটিংটা জেরান্ড। আর মানুষ আম খেতে পারে, এই জন্য এটা কি পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মেহেদি ভাই বলছে সুইমিং বয় পার্টিসিপল, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, কারণ তখন হলো সাঁতার কাটতে পারতো। আচ্ছা, আমরা পরে কোশ্চেনে চলে আসি। এটা একটা প্রবাদ বাক্য, এটা আপনারা জানেন 9, হ্যাঁ, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এই প্রবাদ বাক্যটা আমার মনে হয় সবাই জানে, জানেন এরকম কেউ নেই। হ্যাঁ, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, সেফ 9 হবে অ্যান্সার। এটার অর্থ হলো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তার মানে
যদি আপনি সময় মতো কাজ না করেন তাহলে সময় চলে গেলে ওই কাজ আর সাধন হয় না। কৃষক যদি বর্ষার সময় বীজ বপন না করে রোদ্রে খরার সময় বীজ বপন করে, ও বেটা পানি দিতে দিতে শেষ হয়ে যাবে, গাছ শুকায় যাবে, হ্যাঁ, আর ফসল ফলাতে পারবে না। কিন্তু বৃষ্টির সময় যদি সে বীজ বপন করে, সে কিন্তু অল্প পরিশ্রমে কি ফসল উৎপাদন করতে পারবে। আচ্ছা, পরে কোশ্চেন, দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড হ্যার দ্য আন্ডারলাইন। দেখেন এখানে আন্ডারলাইন তো পড়ে গেছে, আমি একটু দিয়ে দিচ্ছি। আন্ডারলাইন এই ওয়ার্ডটা, দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড। হ্যাঁ, শিশুটি একটি উড়ন্ত পাখিকে দেখলো। এই শিশুটি একটি উড়ন্ত পাখিকে দেখলো। দেখেন সমস্যা পরিদপ্তরে এই জেরান্ট পার্টিসিপল থেকে দুইটা কোশ্চেন এসেছে। হ্যাঁ, তাহলে জেরান্ট পার্টিসিপল, পজিটিভ ভার্ব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, এগুলো আপনাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, সবাই একটু ক্লাস শেয়ার করবেন, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে মানে আপনারা আর কি চান, হ্যাঁ, আমাদের কাছ থেকে ভালো আরো কোন ধরনের সার্ভিস আপনারা চান, কিভাবে আরো ভালো সার্ভিস দিলে আপনারা খুশি হবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড। এখন বলেন, আমি বলেছিলাম ভার্ব এর পরে যে নাউনটা থাকে, এই নাউনটা ভার্ব যুক্ত অর্ডার কাজটা যদি নিজে করতে পারে তাহলে পার্টিসিপল, যদি না পারে তাহলে জেরান। এখন ভাইয়েরা বোনেরা, আমার সবাই আমার অ্যান্সার করে একটু জানান, আমি এটা অ্যান্সার বলতে চাচ্ছি না, আপনারা সবাই পারবেন। এখন একটা পাখি কি নিজে নিজে উঠতে পারে নাকি পারে না? আপনি খাঁচা থেকে একটা পাখি ছেড়ে দিলেন, পাখিটা কি নিজে উড়ে যায় গাছের ডালে বসবে, নাকি পাখির সাথে আপনি উড়ে যায় গাছের ডালে বসবেন? আমাকে বলেন। সবাই অ্যান্সার পারার কথা, সবাই আল্লাহর রহমতে অ্যান্সার পারবেন, আমি যেটুকু রুল বুঝে সেইটুকু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় 1 পড়, অসময় 10 পড়। হ্যাঁ, আচ্ছা, তাহলে পাখি কি নিজে নিজে ফ্লাইং করতে পারে কিনা, উঠতে পারে কিনা? ভাই 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে এগুলো। আচ্ছা, অনেকেই অ্যান্সার করেছে, আমাদের ওমর ফারুক বাবু, নীল আকাশ, নীল আকাশ, আসমা তাবাসসুম মিষ্টি অ্যান্সার করেছে, সময়ের লিপিকর, হ্যাঁ সময়ের লিপিকর, ঠিক আছে, মেহেদি হাসান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই নাম পড়ে পারিনি, আল্লাহর রহমতে সবাই পেরেছেন, আপনারা ভালো, খুশি হলাম, তার মানে একটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, এটা হলো অ্যান্সার কি পার্টিসিপল, কারণ পাখি নিজে নিজে উঠতে পারে, আর আগেরটা ছিল সুইমিং পুল, পুল নিজে সাঁতার কাটতে পারে না, এই জন্য জেরান্ড হয়েছিল। থ্যাংক ইউ, সবার অ্যান্সার হয়েছে। সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের কাছ থেকে আরো কত ভালো সার্ভিস কিভাবে আপনারা পেতে চান, কিভাবে করলে আপনারা আরো খুশি হবেন। বলেন, ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করি। এইটা হলো সাবজান্টিভ ওয়ার্ড, আমরা সাবজান্টিভ ভার্ব পড়েছি না, এটা হলো সাবজান্টিভ থেকে কোশ্চেনটা এসেছে, সাবজান্টিভ থেকে এই কোশ্চেনটা, সাবজান্টিভ, খেয়াল করেন, সাবজান্টিভ, সাবজান্টিভ। আমরা যে বাংলা অনুজ্ঞা পড়েছি সেটা হলো বাংলা অনুজ্ঞা, বাংলাতে আমরা যে বাংলা অনুজ্ঞা পড়েছি বাংলা ব্যাকরণে, ওই বাংলা অনুজ্ঞার ইংলিশটা হলো সাবজান্টিভ। আমরা যদি বাংলার সাথে ইংলিশটা মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আরো মনে থাকবে। যদি সময় থাকতো এই সাবজান্টিভটা 20 মিনিট যদি আপনাদের ব্যাখ্যা করতাম, সাবজান্টিভ আর বইতে পড়া লাগতো না আল্লাহর রহমতে। কিন্তু আজকে আমরা শর্টকাটে বুঝাই, পরের দিন আমরা ক্লাসটা, আমাদের মেহেদি হাসান বলছে স্যারের ক্লাসটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, স্যারের ক্লাসটা আরো অসাধারণ হতো, যদিও স্যার আর একটু ব্যাখ্যা করতে পারতো, আপনাদের বই খাতা লাগতো না, আল্লাহর রহমতে মুখস্থ করে দিতে পারতাম আমি, ঠিক আছে। কিন্তু সেই সময় নেই, কারণ আপনাদের এই জবের সেক্টরে আমি মিনিমাম 10-15 বছর ধরে পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এই সাবজান্টিভ মানে বাংলা অনুজ্ঞা। এখানে একটা গল্প আছে, গল্প দিয়ে বোঝাতে হয়, কিন্তু আজকে গল্পটা থাক, পরের দিন বলবো আবার। হ্যাঁ, প্রতিদিন একটা একটা করে নতুন গল্প দিয়ে রুল পড়াবো আমি, আজকে একটা বলেছি, এটা পরের দিন হবে। দেখেন, নেসেসারি কিছু সাবজান্টিভ ওয়ার্ড, সাবজান্টিভ ওয়ার্ড গুলো আমরা এটাকে লিখি। দেখেন, সাবজান্টিভ ওয়ার্ড গুলো হলো আস্ক, ডিমান্ড, ডিজায়ার, মুভ, স্টিমুলেট, স্টিমুলেট, নেসেসারি, এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, রিকমেন্ডেড, রিকমেন্ডেড। হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা আসে সেটা এখন লিখবো, সেটা হলো সাজেস্ট। সাজেস্ট দিয়ে যদি সাবজান্টিভ থেকে কোনো কোশ্চেন পরীক্ষা আসে, 100টা কোশ্চেন যদি চাকরি পরীক্ষাতে এসেছে এই পর্যন্ত, তার 80টা কোশ্চেন এসেছে শুধু সাজেস্ট দিয়ে, শুধু সাজেস্ট দিয়ে, আর অন্য সব ওয়ার্ড দিয়ে ধরেন 20টা। তাহলে এইটা 100%
ইম্পর্টেন্ট, সাজেস্ট দিয়ে বেশি কোশ্চেন আসে পরীক্ষায়, ঠিক আছে। এখন এইগুলো মোটামুটি পড়লে চলবে। আরেকটা আছে রিকোয়েস্ট, মোটামুটি এইগুলো পড়লে আপনারা কমন পাবেন সমাজসেবা প্রাইমারি শিক্ষক নিবন্ধনে। তাহলে আস্ক, ডিমান্ড, ডিজায়ার, মুভ, স্টিমুলেট, নেসেসারি, এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, রিকমেন্ডেড, সাজেস্ট, রিকোয়েস্ট, এগুলোকে বলা হয় সাবজান্টিভ ওয়ার্ড। এই সাবজান্টিভ ওয়ার্ড গুলোর পরে যদি দ্যাট থাকে বা দ্যাট ক্লজ থাকে তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম। বলেন সাবজান্টিভ ওয়ার্ডের পরে যদি কি থাকে, দ্যাট থাকে, তাহলে এরপরে যে সাবজেক্ট থাকে এরপরে সবসময় বিবি, বিবি মানে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে যার সাথে এস বাই যোগ করা হয়নি, আইএনজি যোগ করা হয়নি, টু যোগ করা হয়নি, V3 করা হয়নি, V2 করা হয়নি, সেটা হলো বেস ফর্ম মানে মূল ফর্ম। আসেন তাহলে এই যে নেসেসারি শব্দ আছে এরপরে দ্যাট আছে, তাহলে দ্যাট থাকলে এখানে ভার্বের বেস ফর্ম। এখন আমাদেরকে প্রিয় ভাই বোনেরা সবাই একটু বলেন এখানে বেস ফর্ম কোনটা আছে। দেখেন জয়েন্ট, এটা হলো ভার্বের V3 ফর্ম, আমি একটু আগে বলেছি। জয়েন্ট V2 হয়, V3 হয়। যদি জয়েন্ট শুধু জয়েন্ট থাকে তাহলে V2, যদি জয়েন্টের আগে হ্যাভ, হ্যাজ বা এম, ইজ, আর, ওয়াজ, আর থাকে তাহলে V3 হবে। বলেন জয়েন্টস, এস বাই এস, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হবে না। টু জয়েন, এটা হলো ইনফিনিটিভ, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে শুধু জয়েন। তার মানে সাবজান্টিভ ওয়ার্ডের পরে যদি দ্যাট থাকে তাহলে ওর পরে যে ভার্বটা বসে ওই ভার্বটা একবারে পিওর, মার্কেট থেকে পড়ার সময় যেরকম ছিল এরকম, এর সাথে কোনো ধরনের রং সং কালি মেশানো যাবে না, চেহারা সুন্দর বানানো যাবে না, এটা হলো জয়েন, কিছু যোগ করা যাবে না, ঠিক আছে। কিন্তু আপনাদের দ্যাট দিয়ে এসেছে হয়তো এইবার 22 সালে দ্যাট দিয়ে এসেছে, এই যে 26-এ আমরা যে কোশ্চেনটা পাবো ওখানে হয়তো নেসেসারি পরে বা সাজেস্টের পরে দ্যাট থাকবে না। হ্যাঁ, যদি দ্যাট না থাকে, যদি কোশ্চেনটা এমন থাকে ইট ওয়াজ নেসেসারি, হ্যাঁ দ্যাট নেই, তাহলে আমরা ইনফিনিটিভ দিব, হ্যাঁ টু জয়েন দিব। বলেন তখন আমরা কি দিব, টু জয়েন। কিন্তু এখন দ্যাট আছে এই জন্য অ্যান্সারটা হবে জয়েন। বলেন যদি সাবজান্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকে তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম, যদি দ্যাট না থাকে তাহলে ইনফিনিটিভ। ওকে, সবাইকে বুঝতে পেরেছেন? আমরা একটু দ্রুত এগিয়ে যাই। আচ্ছা 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 হ্যাঁ, আমাদের মেহেদি হাসান ভাই লিখেছে ডিমান্ড, ডিজায়ার, মুভ, স্টিপুলেট, নেসেসিটি। থ্যাংক ইউ ভাই। মেহেদি হাসান বলছে জয়েন, সীমা খান বলছেন জয়েন, নীলাকাশ, হ্যাঁ মাহমুদা খাতুন বলেছে জয়েন। হ্যাঁ সবাই রয়েছে ভাই। আমি যে অতিরিক্ত রুলটা বলেছি ওটা মনে রাখবেন, কারণ এইবার দ্যাট এসেছে পরের বার দ্যাট নাও থাকতে পারে। তাহলে ইট ওয়াজ নেসেসারি, দ্যাট নাই, তাহলে ওর পরে ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি দ্যাট থাকে, সাবজেক্ট থাকে, দ্যাট ক্লজ থাকে, তাহলে ভার্বের কি বেস ফর্ম। আচ্ছা হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, 18 নম্বর কোশ্চেন, ইফ হি হেল্প মি ড্যাশ আই ড্যাশ দ্য ওয়ার্ক। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স খেয়াল করেন, কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। বলেন কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স যদি আপনাদের 20 মিনিট 30 মিনিট পড়ানো হয় পানি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজকে আমি শর্টকাট পড়াবো, হ্যাঁ ডিটেলস পড়াবো, একটা সময় না একটা সময় পড়াবো ইনশাল্লাহ। দেখেন ইফ যুক্ত ক্লাস, বলেন কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত ক্লাসে দুইটা অংশ থাকে, একটা অংশ থাকে ইফ, আরেকটা অংশ ইফ ছাড়া। বলেন কন্ডিশনাল সেন্টেন্সে একটা অংশে ইফ থাকে, আরেকটা অংশে কি ইফ থাকে না। এখন তিনটা নিয়ম আছে। ইফ যুক্ত ক্লাসটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং এটা দ্বারা যদি চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ বুঝায়, তাহলে বলেন এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় এবং এটা যদি চিরন্তন সত্য না বোঝায় তাহলে এর পরে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আর ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে এর পরে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আর ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে পরবর্তী ক্লজটি সাবজেক্টের পরে উড, কুড, মাইট, এরপরে একটা হ্যাভ, তারপরে মূল ভার্বের V3 ফর্ম বসবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মোট 4 প্রকার। একটা হলো জিরো কন্ডিশন, এটা হলো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন হলো ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং ওইটা দ্বারা যদি চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায় তাহলে বলেন তাহলে পরবর্তী ক্লজটি ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট হবে।
ইফ যুক্ত ক্লাস যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং ওইটা দ্বারা চিরন্তন না বোঝায়, তাহলে পরবর্তী ক্লাসটি বা অন্য ক্লাসটি ফিউচার ইনডেফিনিট হবে। আর ইফ যুক্ত ক্লাস যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লাসে সাবজেক্টের পরে উড কুড মাইট তারপরে ভার্বের বেস ফর্ম। আর ইফ যুক্ত ক্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লাস সাবজেক্টের পরে উড কুড মাইট, এরপরে একটা হ্যাভ, তারপরে ভি3। তাহলে বলেন কন্ডিশনাল সেন্টেন্স 3টা টেন্সের হয়, মোট টেন্স 12টা। মোট টেন্স কয়টা? 12টা। তার মধ্যে 3টা টেন্সের কন্ডিশন হয়, বাকি বলেন বাকি 9টা টেন্সের কন্ডিশনাল হয় না। তাহলে কোন 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 3টা টেন্সের কন্ডিশনাল হয়? প্রেজেন্ট ইনডেফিনিট, বলেন পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট, এই 3টা টেন্স কন্ডিশনাল হয়, ইফ যুক্ত ক্লাস হয়। বাকি টেন্স গুলোর কন্ডিশনাল সেন্টেন্স হয় না। হ্যাঁ, পরবর্তী কোনো একদিন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তাহলে এই 3টা রুলস অনুযায়ী আসেন। তাহলে দেখেন, হি হেল্প, ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সহযোগিতা করতো। হেল্প পাস্ট টেন্স মানে করতো। ইফ হি হেল্প মি, যদি সে আমাকে সহযোগিতা করতো। ইফ মানে যদি, আই ড্যাশ দা ওয়ার্ক, বলেন এখানে হেল্প পাস্ট ইনডিফিনিট, তার মানে এই রুল অনুযায়ী বলেন ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে হেল্প, তাহলে সাবজেক্ট আবার উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে বলেন ডিড হলো ভার্বের সরাসরি পাস্ট, এটা নিব না। ডু হলো ভার্বের প্রেজেন্ট, এটা নিব না। হ্যাঁ, এটা হলো বেস ফর্ম, এটা নিব না। বলেন উড হ্যাভ ডান, যদি আমাদের এখানে হ্যাড থাকতো, যদি আমাদের এখানে হ্যাড থাকতো তাহলে আমরা ঘ নাম্বার অ্যান্সার নিতাম, কিন্তু আমাদের এখানে হ্যাড নাই, শুধু হেল্প আছে, ভি2 আছে, তাহলে আমরা অ্যান্সার নেব গ, উড ডু। আমার কথা কি বুঝছেন? যদি এইখানে ইফ হি হ্যাড থাকতো তাহলে আমরা উড হ্যাভ ডান নিতাম, পাস্ট পারফেক্ট টেন্সের রুল। কিন্তু এটা আমরা পাস্ট ইনডিফিনিট, হেল্প আছে শুধু, তাহলে উড নিব। পাস্ট ইফ যুক্ত ক্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে উড কুড মাইট প্লাস ভি অন, ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, আচ্ছা, আমাদের মিষ্টিশীল কেমন আছেন স্যার? আমার মনে হয় আমার প্রিয় আপুটা অনেক দেরি করে ক্লাসে এসেছে, নাহলে ক্লাস শেষে জিজ্ঞাসা করছে কেন। যাই হোক, আমরা মানে জাস্ট টাইমে ক্লাসে আসার চেষ্টা করো, বিশেষ করে ইংলিশ আর ম্যাথ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে সীমা খান বলেছে উঠগো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের ভাই বলেছে ডেথ নোজ নো টাইম। আচ্ছা, 12টি টেন্সের মধ্যে 9টি হয় না, 3টা হয়। আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর একটা কি বলেন, পাস্ট পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, পরের নিয়মে আমরা চলে আসি। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানেন। আচ্ছা, হ্যাঁ, আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড ড্যাশ মাই প্যারেন্টস। বলেন ইন্ট্রোডিউসড এরপরে টু বসে, ইন্ট্রোডিউসড এরপরে সরাসরি কি বসে বলেন তো, টু বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। এটা ডাইরেক্ট আপনারা বাসায় বসে বসে মুখস্থ করবেন কয়েকটা করে প্রতিদিন। ইন্ট্রোডিউসড এরপরে টু বসে, বলেন ইন্ট্রোডিউসড এরপরে সরাসরি কি বসে, পরিচিত করিয়ে দেওয়া। আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড, হ্যাঁ আমি আমার বন্ধুকে পরিচয় করে দিয়েছিলাম। হ্যাঁ, টু মাই প্যারেন্টস, আমার পিতা মাতার সাথে। ইন্ট্রোডিউস টু, পরিচয় করিয়ে দেওয়া। আই ইন্ট্রোডিউস টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে পরিচয় করে দিয়েছিলাম টু মাই প্যারেন্টস, কার সাথে, আমার পিতা মাতার সাথে। অনেকের কাছে এটা মনে হচ্ছে উইথ বসবে, কিন্তু না, সাথে বললে আমরা জানি উইথ, অনেকে হয়তো উইথ অ্যান্সারও করবে, কিন্তু ইন্ট্রোডিউসড পরে টু বসে, এটা ফিক্সড, মনে রাখবেন। আপনার কাছে যেটা ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ামস, এগুলো কিন্তু সেটা মিলে না। ইডিয়ামস আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি যেটা ভাবেন এটা হবে, দেখবেন তার উল্টাটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আপনার মনে হচ্ছে সাথে আমার পিতামাতার সাথে পরিচয় করে দিয়েছে, তাহলে ইন্ট্রোডিউস টু উইথ না ভাই, ইন্ট্রোডিউস টু। হ্যাঁ, এটা ফিক্সড। ওকে, আমাদের অনেক ভাই বোন অ্যান্সার করেছে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ বলছে আসমা, হ্যাঁ মিষ্টি। আচ্ছা, সাইনিং ইসলাম, সবাই সব ইন্ট্রোডিউস টু, মোস্তাফিজ ভাই, থ্যাংক ইউ প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বাসায় আপনারা মুখস্থ করা শুরু করেন। ওকে, আমাদের মনে হয় সর্বশেষের দিকে চলে এসেছি। বলেন ভাই রেজাল্টস, বলেন ভাই রেজাল্টস, রেজাল্টের পরে ইন বসে, বলেন রেজাল্টস এর পরে কি বসে, রেজাল্টের পরে কিন বসে, ইন মাইজরি। বলেন রেজাল্টের পরে রেজাল্ট ইন, হ্যাঁ রেজাল্ট ইন, রেজাল্ট ইন। হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আজকে আমরা দেখলাম আমাদের সমাজসেবা 2022 সালে মোস্ট ইম্পর্টেন্ট মানে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 4টা কোশ্চেন দিয়েছিল, পজিটিভ ভার্ব থেকে 2টা কোশ্চেন, তারপরে জেরান্ড পার্টিসিপল থেকে 2টা কোশ্চেন, সাবজেক্টিভ থেকে একটা কোশ্চেন, আর সাবজেক্ট অফ এগ্রিমেন্ট অন অফ এর রুল থেকে একটা কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেন গুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে পড়বেন। হ্যাঁ, তাহলে এখানে কি হয় বলেন, ইন, রেজাল্ট ইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আপনার ব্যাখ্যা করে গ্রামার বোঝানোর কিছু নাই।
তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হলো আপনাদের কিছু ইম্পর্টেন্ট আছে, একটা সার্ট দিয়ে দিলে ওর থেকে কমন আসবে। যদি আমি পরবর্তীতে ক্লাসে আসি, আল্লাহ যদি আনে, আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আলাদা করে আপনাদের কিছু লিখে দিব, ওইখান থেকে পড়লে মোটামুটি আপনারা কমন পাবেন চাকরি পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সর্বশেষ, হ্যাঁ, মুস্তাফিজ ভাই বলছে ডি, তাহিরা সুলতানা ডি, হ্যাঁ সবাই আনসার ডি করেছে। রেজাল্ট পেপারে ইন বসে, হ্যাঁ রেজাল্ট পেপারে ফিক্সড ইন বসে। আচ্ছা, ক্লাসটি কেমন লাগলো? যদিও অনেক কিছু বোঝানোর ছিল, সময় সীমাবদ্ধতার কারণে সবকিছু ব্যাখ্যা করা যায়নি। হ্যাঁ, আমি চাইলে যদি এর 4 ভাগের 1 ভাগ কোশ্চেন ব্যাখ্যা করে রুলগুলো আপনাদের পড়াইতাম, আপনাদের এইগুলো আল্লাহর মতো মারার থেকে যেত না। এমন টেকনিক গল্পের মাধ্যমে বুঝাবো যে আপনাদের বই লাগবে না, এই গল্পটা মাথায় থাকলে মুখস্থ হয়ে যাবে। এরকম অনেক টেকনিক গল্প আছে, যদি আল্লাহ আমাকে আনে। কারণ আমি প্রায় ঢাকা থেকে আমি প্রায় 45টা জেলাতে বাংলাদেশের যতগুলো জব কোচিং আছে আপনারা জানেন, আমি নাম বলছি না, সব কোচিং এ আমার ক্লাস না হয়ে গেছে, অনলাইন অফলাইন মিলে। যদি পরবর্তী দেখা হয় ইনশাল্লাহ এই করব। আর যদি বেসিক ক্লাস, টপিক ভিত্তিক কোনো ক্লাস আপনাদের কখনো আসে, ইনশাল্লাহ আপনাদের যদি টপিক ভিত্তিক ক্লাস আমি নিতে পারি, আপনাদের গ্রামার পানি হয়ে যাবে আপনাদের কাছে। তাহলে আপনারা একটু সবাই শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, এডিটোরিয়ালের সাজেশন হার্ড কপি, ওকে। হ্যাঁ, এটা অবশ্যই কর্তৃপক্ষ ভেবে দেখছে বা করবে। আপনারা যেভাবে চান, যেভাবে আপনাদের সার্ভিসটা দিলে খুশি হয়, আপনারা খুশি হন, আপনারা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের টিম বা আমাদের কর্তৃপক্ষ আপনাদের শতভাগ খুশি করার জন্য চেষ্টা করবে, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। আর হচ্ছে সর্বোচ্চ ক্লাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সময় লিপিকার। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন সবাই, আর ক্লাস করতে থাকেন। ইনশাল্লাহ আপনাদের কোশ্চেন সলভ হয়ে গেলে, যদি টপিক বেসড কোনো ক্লাস হয়, গ্রামারে আপনাদেরকে পানি বানিয়ে দেবো ইনশাল্লাহ আমি। যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের টপিক ভিত্তিক কোনো ক্লাস হয়, পানি পানি হয়ে যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ, ঠিক আছে? একটা টপিক একদিন পড়াবো, ওই টপিকে এমন টেকনিক দিয়ে, গল্প দিয়ে, ছন্দ দিয়ে পড়াবো যে এমনি পানির মতো মুখস্থ, মাথার থেকে আল্লাহর মতো সরাতে পারবে না। ইংরেজির ক্লাস এত উৎফুল্ল সাথে শেখা যায়। উৎফুল্ল ভাই করতে পারলাম কি, একটা টপিক যদি আমি 1 ঘন্টা ক্লাস নিতাম, ওই টপিকটা আপনার কাছে পানি হইতো। তো সব টপিক আমার একসাথে পড়ানো হয়েছে, আমি কিছু বুঝাইতে পারলাম না। জিরান পার্টিসিপল যদি আমি 1 ঘন্টা পড়াই, আপনার কোনোদিন কোনো বই খাতা ক্লাস লাগবে না। কিন্তু আমি জিরান পার্টিসিপল পড়াইছি আপনাকে 3 মিনিট মাত্র। ওকে ভাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।